আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আল্লাহর অশেষ শুক্রিয়া। আহ, আমাদের এই ব্যস্ততার মাঝেও আমরা কিছুদিনই মোজাকারা করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা আমাকে শুনতে পাচ্ছেন দয়া করে একটু কমেন্টে জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর দয়া করে লাইভটা শেয়ার করে দিবেন। আমরা এখন ইনশাল্লাহ মূল আলোচনা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন একটা সময়ে আজকে আমরা কথাবার্তা বলা শুরু করেছি যে একটা উম্মার ক্রান্তি লগ্ন চলছে। আমরা জানি উম্মাহ আজ বিভিন্ন জাতি, বিভিন্ন মতবাদ এসবে বিভক্ত। মানচিত্রের বেড়াজালে আবদ্ধ আছে পুরো মুসলিম উম্মাহ। চারদিকে হাহাকার। ফিলিস্তিন, আরাকান, উইঘুর, কাশ্মীর আক্রান্ত। মাজলুমের আহাজারি আর বদদোয়াতে আমরা যেন অভিশপ্ত এক জাতিতে পরিণত হচ্ছি। উম্মার পুরুষরা কাপুরুষের মতো আমরা জীবন অতিবাহিত করছি, যেখানে আমরা জীবন অতিবাহিত করার কথা ছিল সিংহের মতো। আমরা যদি এই বাংলাদেশের দিকে তাকাই, এই বাংলাদেশে ইসলাম আসার পর থেকে যুগে যুগে বেশ অনেকটা সময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল, কিন্তু শুরু থেকেই বিভিন্ন রকম জুলুম অত্যাচার আমাদের উপর ভাগ্যের একটা নিয়মিত লিখন ছিল। ব্রিটিশ পরাশক্তি এবং তারপরে খিলাফত পতনের পর আমরা মুসলিম জাতি হিসেবে আর ঘুরে দাঁড়াতে পারিনি। গত 15 বছর ধরে নানা রকম জুলুম অত্যাচার এসবের মাধ্যমে আমাদের ইসলামকে যেন এই ভূমি থেকেই উৎখাত করে দেওয়ার একটা পরিকল্পনা চলছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই তাওহীদবাদী জনতা, আমাদের আলেম, আমাদের তরুণ, সর্বোপরি মুসলিম পুরো জাতি হিসেবে আমরা ইসলামের বাণী, ইসলামের মূল বার্তা এটাকে আমরা মুছে দিতে দেইনি। আমাদের তরুণ সমাজের যে পাঠ্য শিক্ষাদানের যে ক্যাম্পাস, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, সেই ক্যাম্পাসগুলোতেও যেন একচেটিয়াভাবে দিনকে কোণঠাসা করার একটা প্রয়াস পায়তারা চলছিল। এবং যার কারণে আমরা দেখে এসেছি বিভিন্ন ক্যাম্পাসে আমরা চাইলেই দিনে কাজ করতে পারতাম না, মসজিদে আমরা দিনের কথা বলতে পারতাম না। কিন্তু এই সময় পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত। আমরা আজকে এমন একটা বিষয়ে কথা বলা শুরু করব যে টপিকে আসলে কথা বলাটা খুবই দরকার। কারণ আমরা একটা সুযোগ এবং যে নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার যদি আমরা সুফল কাজে লাগাতে না পারি এই মুহূর্তে প্রতিটা ক্যাম্পাসে, প্রতিটা প্রতিষ্ঠানে, তাহলে এটা ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না। তো আপনি কিভাবে একটা ক্যাম্পাসে দিনী কমিউনিটি গড়ে তুলবেন, এবং আসলে দিনী কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয়তাটা কি, এবং এই বিস্তারিত আশেপাশে অন্যান্য যত বিষয় আছে আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো আমি আর কথা বাড়াবো না। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির, আমরা জানি একটা অনেক স্ট্রং একটা দিনী কমিউনিটি আছে, এবং ভাইরা মাশাল্লাহ বেশ এক এক দশকেরও বেশি সময় ধরে ক্যাম্পাসে কাজ করতেছেন, এবং ক্যাম্পাসে একটা বড় প্রভাব বিস্তার ভাইদের কমিউনিটি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা প্রভাব বিস্তার করতে পারে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটার চর্চা ভাইরা করতে পারে আলহামদুলিল্লাহ। তো সেই কমিউনিটির শ্রদ্ধেয় প্রেসিডেন্ট বাকিবিল্লাহ সাকিব ভাই আমাদের সাথে আছেন। তো বাকিবিল্লাহ সাকিব ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা,
ভাই আমরা শুরু করব। প্রথমে যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা আসলে ক্যাম্পাসে তো অনেকভাবে কাজ করতে পারি। আমরা ক্যাম্পাসে অনেক মেহনত আছে আলহামদুলিল্লাহ। তো এ তো অন্য কোনো মেহনত, অন্য কোনো ক্লাব, অন্য কোনো সংগঠন, কোনো দলের বাইরে গিয়ে আমরা কেন আসলে একটা কমিউনিটি গড়ে তোলাটা প্রয়োজন, কেন কমিউনিটি গড়ে তুলবো, এই বিষয়টা আমরা প্রথমে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. নেহাল ভাই, আমাকে আই গেস শোনা যাচ্ছে? যদি ইন কেস আলোচনার মধ্যে কখনো সমস্যা হয় তাহলে আপনি সরাসরি জানাতে পারেন। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আলোচনার শুরুতে আমি একটু ডিসক্লেইমার দিয়ে নেই। সেটা হচ্ছে যে আমাদের ভাই যেভাবে বললেন যে আইইউটিতে এসআইকেএস সোসাইটি অফ ইসলামিক নলেজ সিকার্স, এটা মোটামুটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি অলমোস্ট 16 ইয়ার্স চলতেছে। তো এখানে আলহামদুলিল্লাহ এত বছর ধরে যেহেতু একটা সোসাইটি চলতেছে, সো মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন। এখন এখানে আসলে ডিসক্লেইমারটা এটা দিতে চাচ্ছিলাম যে আমাদের প্রিভিয়াস যে ভাইরা আছেন বা প্রিভিয়াসলি যারা কাজ করছেন, তারা আসলে স্পেশালি আমার চেয়ে অনেক বেশি যোগ্য। তাদের ইলম, তাদের আমল এবং অন্যান্য সবকিছু আমার চেয়ে অনেক বেশি ছিল। বাট সেই তুলনায় আসলে আমার নিজের অবস্থা অনেক দুর্বল। এখন এই দুর্বল হওয়া সত্ত্বেও দেখা গেছে যে আমাদের আগে যারা ভাইরা ছিলেন কখনো তারা কেউ প্রকাশ্যে আসেন নাই বা কারো নাম কখনো পাবলিকলি জানানো হয় নাই। এইবারই প্রথম জানানো হচ্ছে। তো এখন নিজের এই দুর্বলতা থাকা সত্ত্বেও একটা পাবলিক প্ল্যাটফর্মে এসে পরিচয় সহ আলোচনা করাটা আমার জন্য একটু বিব্রতকর, এবং নিজের দুর্বলতা সত্ত্বেও আলোচনা করাটা আসলে আমার জন্য মেনে নেওয়াটা কষ্টকর। আর সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে এখানে আমার যে প্রিপারেশনের সময়টাও তুলনামূলক অনেক কম ছিল। আমাকে খুবই শর্ট টাইমে জানানো হয়েছে। সো এই জন্য আমার নিজের প্রিপারেশনে কিছু ঘাটতি ছিল। যেমন আমি স্লাইড বানাতে চেয়েছিলাম, বাট সেটা ফুল কমপ্লিট করতে পারি নাই। এই কারণে আমার নোটই কমপ্লিট করে রাখতে হয়েছে। আর এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম, আর আমি যেহেতু একটা অফিসিয়াল সোসাইটির একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে আলোচনা করতেছি, তো মোটামুটি আমি চেষ্টা করব সবগুলো বিষয় তুলে ধরার। কিন্তু এখানে যেহেতু একটা সোসাইটি মানে আসলে এর ইন্টারনালও কিছু কিছু বিষয় থাকে, যেটা আসলে সবসময় পাবলিকলি বলা যায় না। তো এরকম কিছু বিষয় থাকতে পারে। তো এটার জন্য আমি সবাইকে বলবো, যদি আপনাদের পার্সোনালি এখানে কোনো হেল্প লাগে তাহলে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের পার্সোনাল বা আপনাদের ইন্টারনাল প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি। আর আমি এখন একটু অসুস্থ, আমার ঠান্ডা লাগছে, সো এই কারণেও একটু দুর্বল। সেই সাথে আজকে সময়ের স্বল্পতা, যে এটা আসলে আহ, আমাকে যতগুলো টপিক দেওয়া হয়েছে, এই প্রত্যেকটা টপিকে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার, যেই সময়টা আসলে এখন পাওয়া যাচ্ছে না। এছাড়াও আহ, এখানে আরো অনেক যেহেতু প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে, তো টোটালি আমি বলতে পারি যে এখানে আমার দিক থেকে অনেক দুর্বলতা থাকতে পারে। তো যেই দুর্বলতা থাকবে আমি সবাইকে ক্ষমা সুন্দর আমি সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করব। আর এখানে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের আজকে যে আলোচনাটা হবে, আমি যেহেতু রেগুলার পাবলিক একজন স্পিকার না, যে রেগুলার পাবলিকলি স্পিচ দেয় এরকম কোনো পার্সন না, সো আমার আলোচনাটা একটু
ঠেকতে পারে বা হচ্ছে একটু অগোছালো হতে পারে। আবারও আমি এই জন্য সবাইকে বলবো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। তবে আমি আজকে যেই আলোচনাটা মোটামুটি আমি করার জন্য প্রিপেয়ার করছি সেটা হচ্ছে এটা মূলত আমার লাস্ট কয়েক বছর ধরে এই একটা অফিসিয়াল সোসাইটির সাথে ফুললি কানেক্টেড থাকা, এখানে রেগুলার অ্যাক্টিভিটিস করে নিজের চোখের সামনে দেখা, নিজে উদ্যোগ নিয়ে অনেক কিছু করা, তো সবকিছুর একটা এক্সপিরিয়েন্স। এবং এখানে আসলে যে দুনিয়ার বাস্তবতার জন্য যেসব প্রবলেম আমাদের ফেস করতে হয়, সেই প্রবলেমগুলো সামনে রেখে একটা বাস্তবিক আমাদের যে অভিজ্ঞতা থেকে যেই সলিউশন সেটা দেওয়ার ট্রাই করব। তো এখানে আসলে অনেকের সাথে দ্বিমত হতে পারে। আমাদের অনেক ভাই দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, তারা এর উপর বড় অনেক আলোচনা করছেন। তো হতে পারে যে এখানে তাদের সাথে কিছুটা হয়তো দ্বিমত থাকবে, কিছু কিছু জায়গায় আমার নিজস্ব অপিনিয়ন তুলে ধরবো। তো এটা সম্পূর্ণ আপনাদের ওপর, যে আপনাদের নিজেদের বাস্তবতা, নিজেদের প্রেক্ষাপটের ওপর আপনারা সেটা গ্রহণ করবেন। তো এই জন্য আমি আবারও ক্ষমা চাচ্ছি যে আমি আসলে কাউকে ডিসরেসপেক্ট করার জন্য বা জাস্ট নিজের অভিমতটা তুলে ধরতেছি লাস্ট আমার কয়েক বছরের এক্সপিরিয়েন্স এবং চোখের সামনে কাজগুলো দেখার উপর। ঠিক আছে, আমি এখন তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাকে ফার্স্ট যেটা ভাই বললেন যে একটা ইউনিভার্সিটিতে কেন একটা কমিউনিটি করে করতে হবে। তো আমি যদি ইউনিভার্সিটির কমিউনিটির কথা চিন্তা করি, তো শুরুতেই আসলে আমাদের কমিউনিটির কনসেপ্টটা বোঝা দরকার, যে কমিউনিটি কনসেপ্টটা আসলে কেন জরুরি। এটা বুঝলে আসলে ইউনিভার্সিটিটা বোঝা আমাদের জন্য সহজ হবে। যেমন আমরা যদি আমাদের ইতিহাস দেখি, যদি আমরা উসমানী খেলাফত দেখি বা ওই সময়ের যে রাষ্ট্র ব্যবস্থাগুলো ছিল ওগুলোর কথা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে ওই সময় মানুষ গোত্র ভিত্তিক ছিল। এমনকি আফগানিস্তানেও আমাদের এই ব্রিটিশ যখন আক্রমণ করছে এবং তারপর পর্যন্তও, তারপরেও লাস্ট কিছু সময় পর্যন্ত তারা মোটামুটি যে গোত্র ভিত্তিক এখনো সেসব অঞ্চলে আছে। পাকিস্তানেও তো কিছুটা আছে, মিডল ইস্টে আগে থেকে অনেক বেশি ছিল, এখন হয়তো কমে গেছে। তো আমরা দেখি যে গোত্র ভিত্তিক একটা জীবন, একটা কমিউনিটি ভিত্তিক একটা জীবন মানুষ গড়ে তুলতো। যার ফলে কি হতো যে এই কমিউনিটি তার জন্য একটা বড় শক্তি হতো যে কোনো কিছুর এগেইনস্টে। তো দেখা গেছে যে যখন একটা রাষ্ট্র ব্যবস্থায় অনেকগুলো গোত্র, অনেকগুলো এরিয়ার মানুষজন এভাবে কানেক্টেড থাকতো, তখন যেটা সুবিধা হতো যে আমার নিজস্ব একটা গোত্র আছে, যার ফলে রাষ্ট্রের সাথে সরাসরি আমার ফাইটে যেতে হতো না। আমার সাথে রাষ্ট্রে কোনো সমস্যা হলে সেটা আমার গোত্রের থ্রুতে আসতে হতো। কিন্তু বর্তমান যে সিস্টেমটা, এটা আসলে আমাদেরকে ইন্ডিভিজুয়াল করে ফেলছে। এই ইন্ডিভিজুয়াল করার ফলে আমরা দেখি যে ডেমোক্রেটিক সেকুলার গভর্নমেন্টটা আমাকে একজন নাগরিক হিসেবে, আমাকে আমার ভোটাধিকার হিসেবে আমাকে বলতেছে যে তুমি একটা পার্সন যে স্বাধীন। কিন্তু এই স্বাধীনতার নামে প্রকৃতপক্ষে আমাকে একটা ইন্ডিভিজুয়াল লাইফ দিয়ে দিছে। সর্বোচ্চ কি, এমনকি আমাদের পরিবার প্রথা ভেঙে একটা ছোট্ট পরিবার বা আমার নিজের জীবন নিয়ে এখন মানুষ চিন্তা করে, জাস্ট ব্যক্তি জীবন নিয়ে। যার ফলে যখন তার সাথে গভর্নমেন্টের কোনো সমস্যা হয়, তার সাথে যখন রাষ্ট্রযন্ত্রের কোনো সমস্যা হয়, তখন একটা রাষ্ট্রযন্ত্র আর একটা সিঙ্গেল পার্সন এর ফাইটটা হয়। এখন চিন্তা করতে পারেন যে আমি যদি একটা সিঙ্গেল পার্সন হই, আমার এগেইনস্টে যেই রাষ্ট্র থাকবে, সেই রাষ্ট্র যদি এরকম হয় যে তার আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, তার আনসার আছে, তার প্রচুর নিজস্ব লোক আছে, এদের এগেইনস্টে আমি একটা সিঙ্গেল পার্সন হিসেবে কখনোই টিকতে পারবো না। তার মানে গভর্নমেন্ট, একটা রাষ্ট্রযন্ত্র যেভাবে চলবে, তার যে বেসিক উসুল, বেসিক যে মূলনীতিগুলো আছে, এটার থেকে সে যেভাবে কন্ট্রোল করবে, তার সাথে আমি দ্বিমত করলে, তার সাথে আমার আইডিওলজির, আমার কোনো কিছুর সমস্যা হলে, আমার মতপার্থক্য হলে, সে যদি আমার উপর আক্রমণ করতে চায়, সে যদি আমার উপর আহ দখলদারি করতে চায়, এখানে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য কেউ নাই, আমি একদম সিঙ্গেল একটা পার্সন। তো এটা খুব বড় একটা থ্রেট আমাদের জন্য, কারণ আমরা দেখি লাস্ট 16 ইয়ার্স এটা বাংলাদেশে, এর এর ফলে
আয়নাঘর, এর ফলে আমরা আরো এই ধরনের প্রচুর অত্যাচার জুলুম মানুষের উপরে দেখছি, এবং এটা শুধু বাংলাদেশ এরকম না, প্রত্যেকটা কান্ট্রিতেই এই সেম, এই সেকুলার ডেমোক্রেটিক গভর্নমেন্টগুলোতে। তার মানে আমাদের এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদেরকে আগের যে গোত্রভিত্তিক জীবন বা আগের যে একটা এরিয়ার বা একটা কমিউনিটি ভিত্তিক জীবন অথবা একটা যৌথ ফ্যামিলি যেখানে অনেকগুলো মানুষ সরাসরি কানেক্টেড, সেখান থেকে আমাদেরকে ইন্ডিভিজুয়াল করে ফেলা হয়েছে, যার ফলে আমরা দুর্বল হয়ে গেছি। এখন সেকেন্ডলি আমরা এখানে বলতে পারি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা নিয়ে আসতে পারি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, মাক্কি জীবনে ১৩ বছরে, তার মধ্যে প্রথম যে বছরগুলোতে আমরা দেখি যে উনি ৩ বছর পর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া স্টার্ট করছেন। তো যেই সময় থেকে স্পেশালি ওনার উপর মক্কার কুরাইশরা বিভিন্ন ধরনের অত্যাচার করা শুরু করছে, এক পর্যায়ে গিয়ে পুরো আরব, পুরো কুরাইশ সহ পুরো আরব তার বিরুদ্ধে চলে গেছে এবং তার উপর সব ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন করার চেষ্টা করছেন বা করছে। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রোটেকশন দিছে, তার আশেপাশে সবচেয়ে বেশি সাপোর্ট দিছে, সেটাকে তার গোত্র এবং তার চাচা আবু তালিব, তো বনু হাসিম গোত্র। তো এই যে একটা বড় সাপোর্ট, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে পারছেন, কারণ তারা হচ্ছে একটা উনি একটা কমিউনিটিতে একটা বড় প্রোটেকশনের মধ্যে ছিলেন। নাহলে আমরা চিন্তা করতে পারি ওই সময় কিন্তু বারবার এসে মক্কার কুরাইশরা আবু তালিবের কাছে বিভিন্ন থ্রেট দিয়ে গেছে, বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে গেছে, এমনকি এটাও বলছে আমাদের পুত্র তোমাকে দিচ্ছি, তোমার পুত্র আমাকে দাও, এরকম অনেক কিছু দিছে। এমনকি শেষ পর্যন্ত পুরো কমিউনিটিকেই, পুরো বনু হাসিম গোত্রকেই তারা কারাগারে পাঠাইছে, যেটা আমরা হচ্ছে পাহাড়ে পাঠিয়ে দিছে এবং একসাথে বয়কট করছে। তো আমরা দেখি যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ পর্যন্ত টিকে ছিলেন, তার একটা বড়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার জন্য একটা বড় নিয়ামত দিছেন ইবন হাশিম গোত্র, যারা নিজেরা মুসলিম না হলেও, যে আবু তালিব কাফির থাকলেও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বংশের জন্য প্রোটেকশন দিছে। তো তার মানে কি, আমরা যদি এখন আমাদের আমাদের বর্তমান ওয়ার্ল্ড অর্ডারের কথা চিন্তা করি, যেখানে মুসলিমদের ইসলাম বিদ্বেষ এবং মুসলিম বিদ্বেষের কথা আমাদের নতুন না, যেটা নিয়ে আসলে আমাদের আহ কারো ইখতিলাফ নাই যে বর্তমান ওয়ার্ল্ড অর্ডারে মুসলিমরা কি পরিমাণে নির্যাতিত। তো সেইখানে তার একটা একটা বড় এক্সাম্পল হচ্ছে আমাদের বর্তমান ইউনিভার্সিটি গুলো, আমাদের বর্তমান বাংলাদেশ কনটেক্সটে আমরা দেখি রিসেন্টলিও পর্দা নিয়ে কটাক্ষ করা, আমাদের মেয়েদের পর্দা, ছেলেদের দাড়ি টুপি, ছেলেদের ইসলাম প্র্যাকটিস করা, এটা নিয়ে বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্ট জানে না, এটা অসম্ভব। এমনকি প্রত্যেকটা, যারা যারা এই দাড়ি টুপি রাখে অথবা নিকাব পরে, প্রায় প্রত্যেকটা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে কখনো না কখনো সে বৈষম্যের শিকার হয়েছে, কখনো না কখনো, ম্যাক্সিমাম কেজেই দেখা যায় তারা বিভিন্ন ধরনের এইটার জন্য, দিন মানার জন্য তাদের উপরে তামার মুসলিম বিদ্বেষ প্রকট, সেখানে টিকে থাকতে গেলে অবশ্যই একটা কমিউনিটি প্রয়োজন। এখন এই যে তাদের বিরুদ্ধে বিদ্বেষ, এটা আসলে অনেক ভাবে আসে। যেমন কখনো কখনো এটা অথরিটির পক্ষ থেকে আসে, কখনো কখনো ফ্যাকাল্টিদের পক্ষ থেকে আসে, কখনো কখনো স্টুডেন্টদের পক্ষ থেকে আসে। এখন অথরিটি থেকে যখন আসে, তখন একটা স্টুডেন্টের জন্য সেখানে পড়াশোনা করাটাই অনেক কষ্টকর হয়ে যায়। যখন ফ্যাকাল্টিদের পক্ষ থেকে আসে, তখন তার সিজিপিএ, তার একাডেমিক্স লাইফ এবং ওই ক্লাসে অ্যাটেন্ড করাটাই অনেক কষ্টকর হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, স্টুডেন্টদের মধ্যে আমরা দেখি যে সাধারণ যারা বামপন্থী আছে স্পেশালি, বা সেকুলাররা আছে, বা হচ্ছে ইসলাম ফোবিক অনেক মানুষজন আছে, যারা স্টুডেন্টদের মধ্যে, স্টুডেন্টদের বডির একটা পার্ট, তারা কি করে, রেগুলার এই যারা একটু দিন মানার চেষ্টা করে, এদেরকে বিভিন্ন ট্যাগিং দেওয়া, এদের উপর বিভিন্ন ধরনের আক্রমণ করা। আমরা লাস্ট 16 ইয়ার্স দেখছি ছাত্রলীগের আক্রমণ। এই সময় এখন আমরা দেখি যে এখানে বামপন্থীদের বা বিভিন্ন মানুষের ট্যাগ দেওয়া, জঙ্গি ট্যাগ, তারপর হচ্ছে খারেজি ট্যাগ, এরকম বিভিন্ন ট্যাগ দেয়। ট্যাগ দিয়ে এই স্টুডেন্টদের একে তো নিরাপত্তা নষ্ট করে, এরপর তাদেরকে যে ক্যাম্পাসের একটা সুস্থ পরিবেশ যেখানে সে সুন্দর মতো পড়াশোনা করবে, সেই পড়াশোনা করাটা নষ্ট করে। তাহলে আমরা আগে কি দেখলাম, যে এই যে রাষ্ট্রযন্ত্র আগের, সেখানে তার প্রতিরোধের জন্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে উনি যে গোত্রভিত্তিক জীবন
লিড করছেন, যার ফলে যেই সুবিধাটা পাইছেন, আমাদের যদি আমরা ক্যাম্পাসে এইটার এগেইনস্টে একটা শক্তি হিসেবে দাঁড়াতে চাই, আমরা যদি এই বিদ্বেষ এবং এই আক্রমণ ঠেকাইতে চাই, এটার জন্য আমাদেরকে অবশ্যই একটা কমিউনিটি গড়ে তুলতে হবে, অবশ্যই আমাদেরকে একত্রিত থাকতে হবে। এখন এখানে একটা ব্যাপার চলে আসে যে আমাদের তো অলরেডি ক্যাম্পাসে এক্সিস্টিং অনেক কিছু আছে, যেমন আমাদের তাবলিগ আছে, তাবলিগে আবার দুই ভাগে বিভক্ত। এরপর আমরা পলিটিক্যাল বিভিন্ন গ্রুপ আছে। তো এরকম যখন অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, তাহলে আমরা কেন কোনো কমিউনিটি কথা বলতেছি? দেখেন, এখানে আসলে এটার সাথেই অ্যান্সারটা চলে আসছে। যখন কেউ তাবলিগ করে, তখন সে তাবলিগের ব্যানারে থাকে। যখন কেউ বিভিন্ন পলিটিক্যাল দল করে, তখন সে আসলে পলিটি মানে রাষ্ট্র কিভাবে তারা রাষ্ট্রের ক্ষমতায় যাবে, রাষ্ট্রে গিয়ে রাষ্ট্রের কাজ করবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকে এবং সেই দলের জন্য সে কাজ করে। তো এরকম বিভিন্ন দলের জন্য যখন বিভিন্ন গ্রুপ কাজ করে, তখন একজন সাধারণ মুসলিম যে এগুলো কোনো কিছুর সাথে কানেক্টেড না, একজন সাধারণ মুসলিম যে আল্লাহর হুকুম মেনে জীবনযাপন করতে চায়, তারা এই কমিউনিটি থেকে আলাদা এবং তারা ওভারঅল একটা যে কমিউনিটি থাকবে, কমিউনিটি না থেকে বিভিন্ন দলে ভাগ থাকে। তার জন্য আমাদের এমন একটা প্ল্যাটফর্ম দরকার, যেখানে যে মতাদর্শের হোক, যেখানে যে চিন্তা লালন করুক, সে ইসলাম প্র্যাকটিস করতে চায়, সে রেগুলার সালাদ পড়ে, সে ইসলাম মানতে চায়, এরকম প্রত্যেকটা মানুষের জন্য একটা কমন প্ল্যাটফর্ম দরকার, যেখানে সবাই একত্রিত হতে পারবে। তো এই যে ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, এই প্রত্যেকটা বিষয়ে যদি আমরা একটা কমিউনিটির পক্ষ থেকে দাঁড়াতে চাই, তার মানে আমাদেরকে এই এরকম একটা কমিউনিটি, একটা কমন প্ল্যাটফর্ম থাকতে হবে, গড়ে তুলতে হবে। এরপর আমাদের এখন আরেকটা বিষয় থাকে যে দাওয়া। দাওয়ার ব্যাপারটাও এখানে সেম। আমরা দেখি যে যেই দল করে, যে যখন যে দলের ব্যানারে চলে যায়, তখন তারা সেই দলের দাওয়াত দেয়, সেই দলের জন্য কাজ করতে থাকে। যার ফলে বিভিন্ন কেউ হয়তো রাষ্ট্র নিয়ে মোর ফোকাসড ভাবে দাওয়াত দেয়, কেউ হয়তো শুধু পার্সোনাল লাইফ নিয়ে দাওয়াত দেয়। আমরা কোন দল কিভাবে কাজ করে আমরা জানি। যার ফলে ওভারঅল পরিপূর্ণ দিন, পরিপূর্ণ সারিয়া যে প্রয়োজন, এই জিনিসটা স্টুডেন্টদের মধ্যে পরিপূর্ণভাবে পৌঁছায় দেওয়া সম্ভব হয় না। তো এই জন্য আমাদেরকে পরিপূর্ণ দাওয়া, তাদের কাছে সম্পূর্ণ দিনের একটা দিনেই একটা ওভারঅল জীবন ব্যবস্থা অফার করা, তিনি একটা পুরোপুরি জীবন, যেটা আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, এবং এখানে সারিয়া প্রয়োজনীয়তা, তাদের পার্সোনাল লাইফের প্রত্যেকটা কিছু আমরা যদি পরিপূর্ণভাবে বোঝাতে চাই, এই জন্য আমাদের একটা কমন প্ল্যাটফর্ম দরকার। এরপর যদি আমরা আরেক বিষয় চিন্তা করি, যেমন আমাদের ক্যাম্পাসে জেনারেলি অনেক ফিতনা থাকে, এখানে প্রচুর ফ্রি মিক্সিং চলে, সো কল্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ, এরকম সবসময় ক্যাম্পাসে এরকম অসংখ্য ফিতনা চলতে থাকে, কনসার্ট, হারাম বিভিন্ন প্রোগ্রাম চলতেই থাকে। যার ফলে যদি আমরা আলাদা ইন্ডিভিজুয়াল লাইফ লিড করি, আমাদের জন্য এখানে টিকে থাকা অনেক কষ্টকর। কিন্তু যদি আমরা আমাদের একটা কমিউনিটি পার্ট হই, যেখানে রেগুলার গিয়ে আমি এখানে কিছু আনন্দ পাচ্ছি, এখানে কিছু হালাল বিনোদন এর ব্যবস্থা করা হচ্ছে, এখানে আমার কিছু মানুষ পরিচিত আছে, যেই মানুষগুলো ওই হারামগুলো থেকে বেঁচে থাকে, তাহলে আমার জন্য হারাম থেকে বেঁচে থাকা অনেক সহজ। কিন্তু এটা না থাকলে আমার একা একা টিকে থাকা অনেক কষ্টকর। যার ফলে আমার দাওয়াত তো দূরে থাক, দেখা যায় দেখা যায় এক পর্যায়ে নিজের দিন ইমান নিয়েই টিকে থাকা কষ্টকর হয়ে যায়। এই জন্য এটা কমিউনিটি মেনটেন করা খুবই জরুরি। তো আমরা আমরা যদি এখন কমিউনিটির কথা চিন্তা করি, তার মানে ক্যাম্পাসে একটা, আমরা যদি সামারি করি, ক্যাম্পাসে একটা ওভারঅল সুস্থ পরিবেশ, যেখানে একটা ছাত্র চাইলেই খুব সহজে দিন মেনে চলতে পারবে, এবং সে যেহেতু এখানে পরিপূর্ণ উম্মাহকে দেখতেছে, উম্মার সাথে কাজ করতেছে, যার ফলে সে উম্মার জন্য একটা যোগ্য রাহবার হিসেবে গড়ে উঠবে। আমরা এই মোটিভকে সামনে রেখে আসলে কমিউনিটি করতে পারি। তো মোটামুটি আমার এতটুকুই বলার ছিল আমার পক্ষ থেকে, যে একটা ইউনিভার্সিটিতে কেন কমিউনিটি করা প্রয়োজন। আচ্ছা, মাশাল্লাহ, বেশ চমৎকারভাবে সবগুলা পয়েন্টই আসছে। আমার কাছে মনে হয় যে আহ, এর চেয়ে বেশি প্রয়োজনীয়তা, মানে এখানে যতগুলো প্রয়োজনীয়তার কথা ভাই বললেন, কোনো ক্যাম্পাসে কোনো প্রবলেম বা কোনো দিকে বাদ যায় নাই। তো সবগুলা প্রবলেমের একটা সলিউশন যদি আপনি যদি দেখেন, আপনি
প্রত্যেকটা আহ, জাতি গোষ্ঠীরই কিন্তু হচ্ছে ক্যাম্পাসে একটা জেলা ভিত্তিক হচ্ছে যে কমিউনিটি করে ফেলে। ক্যাম্পাসে মানে খুব প্রচন্ড রকম গ্রুপিং চলে, ঠিক আছে। ক্যাম্পাসে হচ্ছে যে বিভিন্ন রকম ক্লাব তো আছে, তাছাড়া মানে রিলিজিয়াস ক্লাব, আমাদের দিনী কমিউনিটি স্ট্রং না হলেও, আমাদের দিনী কমিউনিটি প্রতিষ্ঠিত না থাকলেও কিন্তু রিলিজিয়াস ক্লাব থাকে। তো অন্যান্য অন্যান্য ধর্মাবলম্বী এবং তারা খুবই ইজিলি হচ্ছে যে অ্যাক্সেস পেয়ে যায়, খুবই ইজিলি বিভিন্ন প্রোগ্রাম করতে পারে, প্রিচ করতে পারে তাদের যে কোনো মতাদর্শ। তো আমরা যদি নিজেদের হীনমন্যতা থেকে আমরা যদি নিজেরা ক্যাম্পাসে নিজেদের অস্তিত্ব জানান দেওয়া, এবং সর্বোপরি আপনি নিজের দিনকে প্র্যাকটিস করার জন্য এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে দিনকে প্রচার করার জন্য, দিনকে স্টাবলিশ করার জন্য আপনার এটা দিনী কমিউনিটি গড়ে তোলার কোনো বিকল্প না। যেটা বললেন যে ফ্রি মিক্সিং বা অন্যান্য যে বিষয়গুলো, এগুলো দিনী কমিউনিটি যখন একটা থাকবে, এবং তখন একটা প্রভাব বিস্তার, আস্তে ধীরে ধীরে একটা প্রভাব যখন তৈরি হবে, ইনশাল্লাহ এই প্রবলেমগুলো সলভ হবে। তো আমরা এরপরে আমরা ইনশাল্লাহ একটু জানার চেষ্টা করব আসলে এই জিনিসটাই হচ্ছে যে মেইনলি বিভিন্ন ক্যাম্পাসে আমরা প্রশ্নটা পাই, যে আসলে কেমনে আমরা হচ্ছে যে ক্যাম্পাস গুলোতে কাজ শুরু করব, বা কিভাবে আসলে একটা কমিউনিটি গড়ে তুলবো। এক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে আর কি, যে একটা ক্যাম্পাসে দিনের কমিউনিটি গড়ে তোলার, প্রতিষ্ঠা করার কিভাবে মানে উপায়টা আর কি, একটা গড়ে তোলার উপায়। তো এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন ইনশাআল্লাহ। আচ্ছা, যদি আমরা ক্যাম্পাসে কিভাবে আমরা এখন কমিউনিটি গড়ে তুলবো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমত আমাদের একটু হিস্ট্রি চিন্তা করতে হবে, যে আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে যে আমাদের ক্যাম্পাসের পরিবেশটা কেমন। যেমন আমাদের ভার্সিটিতে ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ এটা বেশ পুরনো, একদম অনেক পুরনো। যার ফলে এখানে মুসলিমদের সাধারণ অধিকার আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটিতে বটতলায় একটা কোরআন তিলাওয়াত করার জন্য তাদেরকে যে পরিমাণ হেনস্থার শিকার হতে হয়, এটা আমাদের কাছে বাস্তবতা। তো আমরা এটা বুঝতে পারি ক্যাম্পাসে বাস্তবতা। আরেকটা হচ্ছে আমাদের লাস্ট গভর্নমেন্ট, লাস্ট 16 ইয়ার্স আমরা যেই একটা জালিম শাসকের আন্ডারে ছিলাম, তখন দেখা গেছে যে ক্যাম্পাসে আমরা দিনই একটা কাজ করবো তো দূরে থাক, একটা সাধারণ ছেলেকে শুধুমাত্র মসজিদে যাওয়ার জন্য তাকে শিবির, তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদের প্রচন্ড রকমের নির্যাতন করা হয়েছে। আমাদের আবরার ফাহাদ ভাই আমাদের সামনে একদমই সুস্পষ্ট একটা উদাহরণ, যাকে হত্যা করা হয়েছে এবং তারপর বুয়েটে আলহামদুলিল্লাহ ছাত্ররা নিষিদ্ধ করা হয়েছিল। তো আমরা বুঝতে পারি যে আসলে ক্যাম্পাসে এই জিনিসটা অনেক বেশি, যে ছিল এতদিন পর্যন্ত, যে কোনো রকমে কোনো প্রকার কোনো আহ দিনই অ্যাক্টিভিটিসে দূরে থাক, দিন মানাটাই কষ্টকর ছিল। কিন্তু আমরা যদি এইবার যে একটা গণ অভ্যুত্থান ঘটছে এবং স্টুডেন্টদের পক্ষ থেকে যে আন্দোলনটা হয়েছে, সেখানে আমরা দেখছি একটা বড় অংশ, আমি নিজে সহ, আমি একটা বড় অংশ যারা দিন প্র্যাকটিস করে, দিন মানার চেষ্টা করে, তারা পরিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করছে এবং তারা মোটামুটি সবাই ট্রাই করছে নিজের সামনে থেকে এইখানে অংশগ্রহণ করার। এবং এখানে আমরা দেখতে পারি আমাদের আবু সাইদ ভাই, আমার সহ অন্যান্য যেসব ভাইরা শহীদ হয়েছে, যারা আহত হয়েছেন, এদের মধ্যে বড় একটা অংশ দিনকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করতেন, দিনকে পরিপূর্ণভাবে নিজের অন্তরে ধারণের চেষ্টা করতেন। তো আমাদের এই শহীদদের রক্ত, আমাদের এই আহতদের রক্তের ওপরে আমাদের এই গণ অভ্যুত্থান এর সফলতা আসছে এবং একটা স্বৈরাচার শাসকের পতন ঘটছে। তার মানে আমরা মোটামুটি বুঝতে পারি যে যখন একটা স্বৈরাচারের পতন ঘটবে, এরপরে আমাদের কিন্তু এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এই আলোচনা উঠতেছে যে আমাদের এখানে স্টুডেন্ট পলিটিক্স নিষিদ্ধ করা হোক, স্টুডেন্ট বডি ক্রিয়েট করা হোক, স্টুডেন্টদের মধ্য থেকে বিভিন্ন প্রতিনিধি সিলেক্ট করা হোক, এরকম একটা আলোচনা উঠতেছে এবং এই আলোচনা নিয়ে এখনো ডিসকাশন চলতেছে। এখনো এটা নিয়ে ডিবেট হচ্ছে, বিভিন্ন জায়গায় আলোচনা চলতেছে, যেটা খুবই ভালো। এর মাধ্যমে একটা ভালো সলিউশন আসলে সেটা সবার জন্য বেটার। কিন্তু এখানে যেই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যারা নির্যাতিত হয়ে আসছে, যাদেরকে উপর জুলুম, ট্যাগিং, বিভিন্ন প্রকার অত্যাচার করা হয়েছে, তাদের জন্য যেন ক্যাম্পাসটা সেফ হয়, যেই মেথডই আমরা ফলো করি, এটা আমাদের এনশিওর করতে হবে এই যে যারা দিন মানার চেষ্টা করতেছে, এখন তাদের একটা মৌলিক অধিকার যেন তারা তাদের একটা কমিউনিটি করতে পারে। তার মানে আমাদের যে কমিউনিটি আমরা করতে চাচ্ছি বা যদি করতে চাই, সেটা আমাদের একটা মৌলিক অধিকার আমাদের ক্যাম্পাসে।
প্রথমত এটা আমরা আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের অধিকার, যেটা আমার থাকতেই হবে। এরপর তাহলে আমি এখন তাহলে আমরা কিভাবে আগাতে পারি এই মুহূর্তে বা এই সময়টা প্রেক্ষাপটে, সেটা হচ্ছে শুরুতেই আগে আমাদের একটা বড় লোকবল দরকার। যে আমরা চিন্তা করতে পারি আমাদের প্রত্যেকটা সেকশনে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা দেখব আমাদের মতোই যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করতেছে এরকম বেশ কিছু মানুষজন আছে। তো আমরা তাদেরকে নিয়ে, স্পেশালি যারা এখন র্যাঙ্ক ব্যাচ বা লিডিং ব্যাচ আছে, তাদের উদ্যোগে এটা হওয়া উচিত যে আমরা মোটামুটি একটা ডিসকাশনের জন্য একটা গ্রুপ তৈরি করলাম, যেখানে আমাদের লিডিং ব্যাচের সবাই থাকলো বা র্যাঙ্ক ব্যাচের সবাই থাকলো। এর সাথে আমরা যে চিন্তা করতে পারি, যদি আমরা বলি যে 4 বছরের আমাদের অনার্স কোর্স, তাহলে 4th ইয়ার, 3rd ইয়ার, 2nd ইয়ার, 1st ইয়ার সবাই এদের মধ্যে যারা দিন প্র্যাকটিস করার চেষ্টা করতেছে তাদেরকে নিয়ে আমরা একটা ডিসকাশনের ব্যবস্থা করতে পারি শুরুতেই, যেখানে আমরা এই আমাদের কনস্টিটিউশন আমরা কিভাবে আগাবো, আমরা কার কিভাবে পরিচিত, গিয়ে আমরা কিভাবে বলবো, তার মানে আমাদের একটা বড় গ্রুপ ক্রিয়েট করতে হবে। আমাদের এই কমিউনিটি আগে মোটামুটি ম্যাক্সিমাম মানুষকে আমাদের নিয়ে একটা বৈঠক করা উচিত আমার মতে, যেন আমরা নেক্সট স্টেপগুলো খুব সহজে নিতে পারি। কারণ এর পরবর্তী যে স্টেপগুলো নিব, এটার জন্য তখন আমাদের কানেকশন লাগবে। এরপর থার্ডলি আমাদের অ্যালামনাইদের হেল্প লাগবে। যে আমাদের অ্যালামনাইদের মধ্যে আমরা জানি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আমরা এরকম অ্যালামনাই পাবো যারা আসলে ক্যাম্পাসে হয়তো দিন মেনে চলে গেছেন, অথবা দিন মানছেন, অথবা এখন গিয়ে তারা দিনই একটা ভালো পজিশনে আছেন বা তারা দিন মানার চেষ্টা করতেছেন। তো তাদের সাথে যে আমরা যোগাযোগ করতে পারি, তারা আমাদেরকে এখানে বড় একটা সাপোর্ট দিতে পারবে আশা করা যায়। এরপর আমরা যে মিটিংটা করলাম ওখানে আমরা যেটা যে টপিকগুলো আলোচনা করব সেটা থাকবে এরকম, যে কার সাথে কোন কোন ইয়ার ফ্যাকাল্টির বা প্রফেসরের পরিচিত আছে। এবং এই যে আমরা বললাম দিন মানার চেষ্টা করে এরকম মানুষদের নিয়ে আমরা এখানে মিটিং করব, তার মানে এখানে কিন্তু আমাদের যেসব শুরুর দিকে যেসব গ্রুপিং এর কথা বললাম আমরা, যে তাবলিগ, তারপর বিভিন্ন মতাদর্শের মানুষজন, তার মানে সবাইকে নিয়ে কিন্তু আমরা এটা করতে পারি, যে তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একসাথে বসলাম, আলোচনা করলাম কার সাথে কোন কোন ফ্যাকাল্টি পরিচিত আছে, কার সাথে কে কি কোন ধরনের সাপোর্ট দিতে পারবে, এটা আমরা নিজের মধ্যে আলোচনা করলাম। এরপর আমরা গিয়ে ওই সব ফ্যাকাল্টি, ওই সব প্রফেসর যারা আমাদেরকে এখানে সাপোর্ট দিতে পারবেন, আমাদেরকে হেল্প করতে পারবেন, ওনাদের কাছে গিয়ে আমরা অ্যাপ্রোচ করলাম। আমরা আমাদের অবস্থানটা তুলে ধরলাম যে স্যার দেখেন এই জন্য আমাদের একটা কমিউনিটি লাগবে, আমরা এরকম একটা কনস্টিটিউশন রেডি করে নিয়ে আসছি, এখন আপনি আমাদের জন্য চেষ্টা করেন, আমাদের অ্যাপ্রুভাল নেওয়ার ব্যবস্থা করে দেন। তো যখন আমরা এখন কম্বাইন চেষ্টা করব, এখন যেহেতু স্টুডেন্টরা মোটামুটি একটু ভালো অবস্থানে আছে, তো আমরা যারা আমাদের সাথে আরো অন্যান্য যারা আছে, যারা শুধু দিন প্র্যাকটিস, দিনকে কিন্তু সবাই ভালোবাসে, কিন্তু মেজরিটি মুসলিম, তার মানে যারা আমাদের ক্যাম্পাসে এই আন্দোলনে লিড দিছে এদের মধ্যে বড় একটা অংশ দিনের প্রতি সফট রাখে, সফটনেস আছে যাদের, তাদেরকে সাথে নিয়ে আমরা যেতে পারি, তাদেরকে সাথে থেকে আমরা গিয়ে অ্যাপ্রোচ করতে পারি, আমরা সবাই একত্রে গিয়ে বলতে পারি যে আমাদের মুসলিমদের জন্য একটা কমিউনিটি প্রয়োজন, যারা দিন প্র্যাকটিস চেষ্টা করে তাদের জন্য একটা কমিউনিটি প্রয়োজন। এরপর এরপর হচ্ছে আমাদের একটা কনস্টিটিউশন রেডি করতে হবে, কারণ আমরা যখনই পারমিশনের জন্য যাব তখনই আমাদের ফার্স্টে যেটা বলবে তোমাদের কনস্টিটিউশন দাও, যে তোমাদের এটা কিভাবে চলবে, এটা ইনফ্রাস্ট্রাকচার কিভাবে রেডি হবে, সবকিছু এখানে চাইবে, কারণ ক্যাম্পাসের এই ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে আমাকে নেওয়ার জন্য। এর জন্য আমাদের একটা কনস্টিটিউশন রেডি করতে হবে। আমরা কনস্টিটিউশন নিয়ে নেক্সট ইনশাল্লাহ কিছুটা আলোচনা করব, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এই কনস্টিটিউশনের ব্যাপারে আমি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। আমি একটা স্যাম্পল কনস্টিটিউশন রেডি করছি, যেটা প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা কলেজ বা তাদের জন্য হচ্ছে এখানে ওই ব্যাপারটা এখানে নিয়ে আসতে পারে, যে এই কনস্টিটিউশনের ব্যাপারটা তাদেরকে আমরা দিলে তারা নিজেরা এটা নিয়ে আপনারা আলোচনা করে কোনটার আপনাদের কি কি এখানে মডিফাই করার প্রয়োজন সেটা আপনারা এখানে থাকতে পারেন। তো এটা একটা স্যাম্পল কনস্টিটিউশন, তো ওইটা আমাকে নক দিলে পাবেন, আমি ভার্সিটি তিনি পরিবার ওনাদেরকেও ইনশাল্লাহ দিব, যেন আপনারা এটা এখান থেকে ইজি নিতে পারেন। আর এখন যেহেতু আমাদের জন্য একটা উপযুক্ত সময়, সো এই উপযুক্ত সময়টাই আসলে আমাদের অফিসিয়াল করে নিতে হবে। অফিসিয়াল করে নেওয়া এটা আমাদের একটা পারফেক্ট টাইম, যে আমরা অথরিটি থেকে পারমিশন নিয়ে আমাদের নেক্সট কার্যক্রম পরিচালনা করব। এবং এই সময়টাতে আসলে আমাদের উপযুক্ত যেহেতু সময়, এটা কাজে লাগানো উচিত প্রত্যেকেরই। এই মুহূর্তে যারা আমাদের দিনই আছে,
যারা দিনকে মানার চেষ্টা করে, যারা দিনই কমিউনিটি গুরুত্ব বোঝে, তাদের এগিয়ে আসা উচিত এবং আমাদের অফিসিয়াল করে নেওয়া ট্রাই করা উচিত। এখন এখানে একটা ব্যাপার থাকে যে আমরা তাহলে এটার জন্য যে কাজ করব, এই কাজ করতে গেলে আমাদের যেসব প্রবলেম ফেস করতে হবে এটা আমরা এরকম নিজেরা আলোচনা করে সলিউশন করতে পারবো। আচ্ছা, মোটামুটি এটা গেল যে কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি বা হচ্ছে আমরা থাকতে পারি। এখন এখানে একটা ব্যাপার আছে, যদি ইন কেস আমরা অফিসিয়াল হতে না পারি বা আমরা এরকম অফলাইনে কাজ করতে না পারি, তাহলে আমাদের ব্যাপারটা কেমন হবে? আমাদের ব্যাপারটা হবে এরকম যে অ্যাটলিস্ট আমরা অনলাইনে কাজ শুরু করি, আমাদের অনলাইন একটা প্ল্যাটফর্ম থাকলো, আমরা এর আন্ডারে নিজেরা কাজ করা শুরু করলাম। মিনিমাম লেভেলে এই কাজ শুরু করা উচিত। তো নিহাল ভাই, আচ্ছা, সেক্ষেত্রে আমরা মানে অনলাইনে কি কি কাজ করা যায় এবং অফলাইনে কি কি কাজ করা যায় এই বিষয়টা এখন আপনার কাছে জানতে চাইবো। যে আসলে একটা দিনই কমিউনিটি, ক্যাম্পাসে একটা দিনই কমিউনিটি হইলাম, একটা প্রতিষ্ঠা করলাম, এখন আসলে কি কি কাজ করা যাবে এইটা প্রথম জানবো, এবং ছোট্ট করে লাস্টে জানবো কি কি কাজ করা যাবে না এবং কি কাজ ভুলেও করা যাবে না আর কি। মানে মানে সহজ কথা, যে আসলে আমরা প্রথমে আমরা জানবো হচ্ছে অফলাইনে আমরা কি কি ধরনের কাজ করতে পারি ক্যাম্পাসে দিনকে স্ট্রং করার জন্য, দিনের পরিবেশকে স্ট্রং করার জন্য। আর সেকেন্ডলি হচ্ছে যে আমরা অনলাইনে আমাদের পেজ বা গ্রুপ, যে সকল মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের অস্তিত্ব থাকবে, সেগুলোতে আমাদের অ্যাক্টিভিটিস রেগুলার হোক বা হচ্ছে বিভিন্ন সময় আমাদের অ্যাক্টিভিটিস কিরকম থাকবে, যদি এই বিষয়গুলোতে একটু বিস্তারিত বলতেন। আচ্ছা, আমরা একটু পার্ট বাই পার্ট আলোচনা করতে পারি, তাহলে আই গেস সবার জন্য বোঝা সহজ হবে। তো শুরুতে আমরা এটা একটু ঠিক করে নিতে পারি যে আসলে আমাদের কাজটা কিভাবে আগাবে। লেটস সে আমরা যদি একটা ইউনিভার্সিটির কথা চিন্তা করি, ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর স্টুডেন্ট আসতেছে এবং একটা অংশ স্টুডেন্ট বের হয়ে যাচ্ছে। তার মানে আমাদের যদি কারেন্ট স্টুডেন্টের কথা চিন্তা করি, তো কম বেশি সব জায়গায় এরকম থাকে যে ফোর্থ ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার। তো ফোর্থ ইয়ার প্রত্যেক বছর চলে যায়, আবার নতুন ফার্স্ট ইয়ার আসে। তার মানে আমরা যদি কাজটা এভাবে গোছায় নিতে পারি যে কে কোন ইয়ারে কিভাবে কি কি দায়িত্ব পালন করবে, তাহলে আমাদের জন্য এই কাজগুলো করা সহজ, সেটা অনলাইনে হোক, অফলাইনে হোক, বা যে কোনো প্ল্যাটফর্মে, যে কোনো কাজের মাধ্যমে হোক। এখন শুরুতেই আমাদের যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আমরা কিভাবে কাজ করব। আমরা কি পরামর্শ সাপেক্ষে নিজেরা কাজ করব, নাকি হচ্ছে আমরা একজন আমির রেখে, একজন প্রেসিডেন্ট রেখে কাজ করব? এখানে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে একজন প্রেসিডেন্ট বা আমির রাখা উচিত। তার কারণটা হচ্ছে যে আমরা যেহেতু একটা কমিউনিটি কথা বলতেছি, তার মানে কমিউনিটিতে আসলে বিভিন্ন ধরনের মানুষ থাকবে, যারা বিভিন্ন চিন্তার হবে, যারা হয়তো কেউ তাবলিগ করে, কেউ অন্য কোনো মতাদর্শ ফলো করে, এরকম বিভিন্ন মতাদর্শের মানুষ থাকবে। তার মানে আমাদের এই ফুল আইডিওলজি বুঝে আমাদের ফুল সবাইকে নিয়ে কাজ করতে পারবে, এবং এখানে মডার্নিজম থাকবে না, এখানে দিনের বেসিক জিনিসটা স্ট্রিক্টলি মেনটেন করবে, এরকম একজন, এরকম মানুষ তো অনেক কম থাকে। এখন যখন এরকম মানুষ কম থাকে, তখন যদি আমরা মানে আমির কেন্দ্রিক বা প্রেসিডেন্ট কেন্দ্রিক বা এই টাইপের কোনো একটা কেন্দ্রিকতা না রেখে আমরা যদি এখানে পরামর্শ বা একটা জাস্ট তারা কয়েকজন মিলে অধিকাংশের মতে আমরা নিয়ে কাজ করব, তাহলে আসলে এখানে অনেক ধরনের সমস্যা দেখা দিবে, সেটা ইন্টারনাল এক্সটার্নাল প্রচুর প্রবলেম দেখা দেয়। সো এখানে এই কারণে আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলতে পারি, এখানে আমির বা একজন প্রেসিডেন্ট এরকম নির্বাচন করে সে তার আন্ডারে কাজ করে যাওয়াটা সব দিক দিয়েই বেটার। এখন তার মানে কি, আমাদের একজন প্রেসিডেন্ট বা আমির থাকবে, এবং তার দায়িত্ব কি কি হবে? অবশ্যই সে যেহেতু সবচেয়ে হেড এবং সে যেহেতু সবচেয়ে উপরের ব্যাচের, তার মানে তাকে অথরিটিকে ডিল করতে হবে, তাকে হচ্ছে ইন্টারনাল প্রত্যেকটা ব্যাপারগুলোতে সলভ করতে হবে, এক্সটার্নাল ব্যাপারগুলো সলভ করতে হবে, অন্যান্য কমিউনিটি, অন্যান্য ব্যাপার সোসাইটিগুলোর সাথে তার কাজ করতে হবে। তার মানে তার দায়িত্বটা হচ্ছে আহ, শুধুমাত্র ওভারঅল লুক করা, সবকিছুতে তাকে হচ্ছে নজরদারি রাখা, তার যেন ফাইনালি তার থেকে পারমিশন নিয়ে কাজগুলো সাবমিট হয় এবং কাজগুলো পরিচালিত হয়। তো এই জন্য তাকে আসলে বুঝতেছেন তাকে কি কি বিষয়গুলো ঠিক রাখতে হবে, এটা আপনার নিজেদের ক্যাম্পাসে আমরা নিজেদের বুঝতে পারবো যে আসলে তার মধ্যে এই কোয়ালিটি থাকা দরকার। তো আমি যেরকম বললাম যে এরকম ইন্টারনাল আর অনেক বিষয় থাকতে পারে, যেটা নিয়ে আমরা পার্সোনালি ডিসকাস করতে পারি। তো ইন জেনারেলি আমরা যদি এখন বলি কি কি পদ থাকতে পারে বা পদগুলো কিভাবে কাজ করতে পারে, আমরা এটা নিয়ে মোটামুটি এখন আলোচনা করতে পারি। যেমন প্রেসিডেন্ট থাকলো, যে প্রত্যেকটা বিষয়ে ডিল করবে, প্রত্যেকটা বিষয়ে তার থেকে পারমিশন যাবে, সে এক্সটার্নাল প্রতিটা বিষয় সলভ করবে। আর
এর সাথে হচ্ছে তার সাথে ভাইস প্রেসিডেন্ট থাকতে পারে, যে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে কাজ করবে এবং প্রেসিডেন্ট তাকে যেসব কাজের ডিস্ট্রিবিউশন করে দিবে যে তুমি এই দায়িত্ব পালন করো সেটা করতে পারে। এরপরে হচ্ছে একজন লাইব্রেরিয়ান থাকা দরকার, যে লাইব্রেরিয়ানটা আমরা যেসব অ্যাক্টিভিটিস করব তার মধ্যে অবশ্যই প্রতি সপ্তাহে কিছু অ্যাক্টিভিটিস থাকবে, যেমন হালকা থাকতে পারে। এরপর হচ্ছে ক্যাম্পাসে আমাদের যে লাইব্রেরি থাকবে এটা নিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন, বই ডিস্ট্রিবিউশন সহ এরকম অনেকগুলো দায়িত্ব থাকে, তার মানে লাইব্রেরিয়ান লাগবে। এরপর ফাইন্যান্সিয়াল সেক্রেটারি, যে হচ্ছে ফাইন্যান্সিয়াল দিকগুলো রাখবে, ফাইন্যান্সিয়াল যে আহ, ব্যাপারগুলো থাকে, কারণ আমাদের প্রত্যেকটা কিছুতে অর্থ লাগবে, সেই অর্থের ম্যানেজমেন্টের জন্য আমাদের একজন দায়িত্বশীল লাগবে। এরপর হেড অফ পাবলিকেশন, তার মানে আমাদের অনলাইনে যেসব পোস্ট হবে, অনলাইনে যেসব লেখা শেয়ার করা হবে, এটার জন্য আমাদের একজন হেড অফ পাবলিকেশন থাকা দরকার, যে এই ঠিক মতো বুঝবে যে কখন কিভাবে পোস্ট করতে হয়, পোস্টের ভাষা কেমন হওয়া উচিত, কেমন ভাবে লেখা উচিত, যেমন এই দিকগুলো যে ভালো বুঝবে তাকে হচ্ছে একজন হেড অফ পাবলিকেশন আমাদের রাখা উচিত। এরপর হচ্ছে হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট, অ্যাডমিন একটা আছে, আর একটা হচ্ছে লজিস্টিক্সের, যে ইভেন্ট ম্যানেজমেন্টের যে ইভেন্ট নিয়ে আগে কাজ করছে এক্সপিরিয়েন্স, এরকম একজন হেড থাকতে পারেন। এবং আরেকটা থাকতে পারে লজিস্টিক্স, যে কোথায় কি আছে, কোথায় কি পাওয়া যায় এই জিনিসটা ভালো বুঝবে এবং সেখান থেকে কেনার ব্যবস্থা করবে, তার মানে একজন লজিস্টিক্স থাকতে পারবে। এরকম আরো অনেকগুলা মানে বিষয় দরকার হয়, যেমন হেড অফ আইসিটি, হেড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এরকম বেশ কিছু বিষয় প্রয়োজন হয়। তো আমাদের লোকবলের উপর ডিপেন্ড করতেছে আমরা আসলে ঠিক কিভাবে ম্যানেজ করব, কিন্তু বেসিক জিনিসগুলো থাকা উচিত, যেটা আমরা শুরুতে আলোচনা করলাম, এই পদগুলো থাকা উচিত। তো এটা ইন জেনারেলি ফোর্থ ইয়ার থেকে দেওয়া বেটার আমাদের লিডিং ব্যাচ থেকে, কারণ তাদের যে লোকবলগুলো আছে তারা হচ্ছে এখানে যেহেতু লিডিং ব্যাচ, এবং আমরা আমাদের দেশের মানুষের সাইকোলজি বুঝি, আমরা বাস্তবতা জানি, যে আমাদের যারা সিনিয়রদের এখানে সিনিয়রদের আনুগত্য করা যেমন অনেক সহজ, তেমনি সিনিয়রদের কথা সবাই শুনে সব কাজ করতে পারে। সো আমরা এই জিনিসগুলো যদি আমরা ফোর্থ ইয়ার থেকে বা লিডিং ব্যাচ থেকে দিই, তাহলে বাকি সবার জন্য জিনিসটা কাজ করে সহজ। এবং এর পাশাপাশি আসলে ফোর্থ ইয়ার থেকে বা লিডিং ব্যাচ থেকে আরো অনেক এক্সিকিউটিভ মেম্বার থাকতে পারে, সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার, তারা সব ধরনের কাজে কাজে হেল্প করলো পরামর্শ দিয়ে, তারপর হচ্ছে অন্যান্য যেসব দায়িত্বগুলো পালন করা দরকার সেগুলো পালন করলো। তারপর বিভিন্ন বিষয়ে যখন হচ্ছে একটা দায়িত্ব পালন করতে হয় সেক্ষেত্রে দায়িত্ব দেওয়া গেল। সো এরকম ভাবে ফোর্থ ইয়ারে থাকতে পারে। এখন থার্ড ইয়ার, হ্যাঁ আমরা যখন ফোর্থ ইয়ারে আলোচনা করলাম, তো ফোর্থ ইয়ারে কিন্তু একটা ব্যাপার আছে যে ফোর্থ ইয়ারে জেনারেলি আমাদের থিসিস পেপার থাকে বা হচ্ছে রিসার্চ থাকে বা বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে, ক্যারিয়ার নিয়ে প্রচুর কাজ করতে হয়, তার মানে, এবং বাহিরের অনেক কিছু ডিল করতে হয়। সো সব মিলায়ে ফোর্থ ইয়ার অনেক বিজি থাকে, যার ফলে এই হেডদের এবং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাদের কাজটা শুধুমাত্র এই বাহিরের সব ধরনের প্রবলেম সলভ করা, এবং বাহিরের এবং ভেতরের প্রবলেম সলভ করা, এবং ফাইনালি জাস্ট চেক করে দেওয়া ওকে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু মূল কাজটা করা উচিত সবসময় থার্ড ইয়ারের, যারা একটা অর্গানাইজিং ব্যাচ হিসেবে কাজ করবে, কারণ তারা অলরেডি 2 বছর পাস করে আসছে, এখন তারা থার্ড ইয়ার মোটামুটি একটু এক্সপিরিয়েন্স, এবং নেক্সট ইয়ারে তারা লিড দিবে, তার মানে তখন তাদের কোনো ভুল হওয়া যাবে না। তার তারা যদি থার্ড ইয়ারে ম্যানেজমেন্টে বিভিন্ন কাজ করতে গিয়ে যে প্রবলেম ফেস করবে, নিজেরা এটা সলভ করবে, যার ফলে তারা এক্সপিরিয়েন্স হবে, শিখবে। এরপরে তারা যখন ফোর্থ ইয়ারে যাবে তখন তারা ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবে, এবং তখন ফাইনাল ডিসিশনগুলোতে ভুল আসবে না। তো এই কারণে আমাদের থার্ড ইয়ারকে হচ্ছে অনেক বেশি এখানে কাজ করতে হবে, সব ধরনের অর্গানাইজিং ব্যাচ আমরা বলতে পারি, তারা অর্গানাইজিং ব্যাচ, এবং তারা অর্গানাইজিং ব্যাচ হিসেবে সব ধরনের কাজ করবে। তো এখন তাহলে তাদের মধ্যে কি থাকতে পারে, তাদের মধ্যে অবশ্যই একজন জেনারেল সেক্রেটারি, যে প্রেসিডেন্টের সব হুকুম মেনে সেই ধরনের কাজগুলো ব্যবস্থা করবে তার ব্যাচে কাজ ডিস্ট্রিবিউশন করার। এরপর তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, এজিএস। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট অফ পাবলিকেশন, তার মানে এরকম প্রত্যেকটা, যেটা আমরা ফোর্থ ইয়ারের ক্ষেত্রে বললাম যে এই ব্যাপারগুলো থাকতে পারে, তার মানে থার্ড ইয়ার থেকেও সেম ব্যাপারগুলো থাকতে পারে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যারা সেখানে এক বা একাধিক থাকতে পারে, যারা এখন এই কাজগুলো শিখবে, দেখবে, নিজেরা সামলাবে, যার ফলে নেক্সটে গিয়ে তারা এখান থেকে আমরা হেড ক্লাস সিলেক্ট করতে পারি যেখান থেকে তারা কাজ করবে। আর এদের মধ্যেও জেনারেল এক্সিকিউটিভ মেম্বাররা থাকতে পারে, যারা হচ্ছে সাধারণভাবে অন্যান্য কাজগুলো দেখবে, বা তাদেরকে বিশেষ প্রয়োজনে তাদেরকে নক ধরে তারা সেই কাজগুলো করবে। এরপর হচ্ছে সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার আমরা চিন্তা করতে পারি তারা সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার, হ্যাঁ আমি একটু ফার্স্ট ইয়ারটা আগে আসি। ফার্স্ট ইয়ারে ইঞ্জিনিয়ারিং যেটা হয়, ফার্স্ট ইয়ারকে আমাদের
মূল এক্সিকিউটিভ যে কমিটি এখানে রাখা উচিত কিনা, এটা নিয়ে আমরা আসলে দেখি যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই জেনারেলি ফার্স্টে যারা আসে তাদেরকে কিছু ব্যাপারে আগে শিখায়, এরপরে হচ্ছে তাদেরকে কিছু সুবিধা দেওয়া হয়। সেটা হতে পারে তাদেরকে বিভিন্ন ধরনের ম্যানার শেখানো, হতে পারে গুড ম্যানার্স, অবশ্যই রাইট না। এরপর হচ্ছে তাদেরকে আহ এই প্রিপেয়ার্ড করা, তাদেরকে আসলে কে কে দিন মানে তাদের থেকে সিলেকশন, মানে সব কিছু ওভারঅল মিলায়ে ফার্স্ট ইয়ারে একটা ছেলেকে আসলে সরাসরি কমিটিতে ইনভলভ করাটা একটু টাফ, কারণ তার নিজের যেমন শেখার অনেক কিছু থাকে, তেমনি তার আহ, সে যেহেতু একদম কলেজ পর্যন্ত একটা লাইফ লিড করে আসছে, ভার্সিটিতে সম্পূর্ণ ডিফারেন্ট একটা লাইফ। সো এখানে তাকে একটা সময় দেওয়া দরকার, যে সময়ের মধ্যে সে নিজে গোছায় উঠবে, সে আস্তে আস্তে কানেক্টেড থাকবে। হ্যাঁ, সে মূল সবার সাথে কানেক্টেড থাকবে, সব ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করবে, কিন্তু তাদেরকে মূল ইসি কমিউনিটিতে নেওয়াটা আমি প্রেফার করি না, বা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখছি এটা আসলে উচিত না। এখন আমরা হচ্ছে সেকেন্ড ইয়ারের কথা চিন্তা করতে পারি। সেকেন্ড ইয়ার জেনারেলি হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ হয়, কারণ কি থার্ড ইয়ার থাকে হচ্ছে অর্গানাইজিং ব্যাচ, তারা জেনারেলি ম্যানেজমেন্টে থাকে, তারা প্রত্যেকটা বিষয়ে হচ্ছে সংশোধন করে দেয়, ঠিক করে দেয়, দিয়ে কাজগুলো ঠিক করে। কিন্তু সেকেন্ড ইয়ার থেকে তার মানে এই সাব এক্সিকিউটিভ মেম্বার্স যারা আছে, বা আমরা চিন্তা করতে পারি যাদেরকে আমরা জাস্ট মূল বডির একটা মেম্বার হিসাবে অ্যাড করে নিছি, এদের কাজ সবচেয়ে বেশি। যে ওই যে আমি যেটা বললাম যে ইভেন্ট ম্যানেজমেন্ট, তার মানে আমাদের কিছু জিনিস কিনতে হবে, সে যা কিনে নিয়ে আসবে। তারপর হচ্ছে ওই যে লাইব্রেরিয়ান, সে এলান দিবে, সে গিয়ে বিভিন্ন, এক কথায় সব ধরনের কাজ, লেখালেখি, সবকিছু হচ্ছে মূল যে খসড়া রেডি করা, মূল যে কাজটা, সেটা জেনারেল সেকেন্ড ইয়ারে করা উচিত। এবং এখানে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে আমি এখানে একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমরা এক পর্যায়ে দেখতাম যে আমরা যখন সাব এক্সিকিউটিভ মেম্বার বা সেকেন্ড ইয়ারকে ফার্স্ট আমাদের মধ্যে ইনক্লুড করতাম, তখন তাদের মধ্যে কাজের ইফেক্টিভ বা হচ্ছে এফিসিয়েন্ট হতো না। তো কেন হইতো না, তার একটা বড় রিজন হচ্ছে দেখা যেত যে আহ, তাদের মধ্যে কয়েকজন একটু ইনঅ্যাক্টিভ থাকতো, বা তাদেরকে আসলে দায়িত্ব, দেখা গেছে দায়িত্ব যখন দিচ্ছি কিছু মানুষই প্রোঅ্যাক্টিভ থাকার জন্য তাদের উপরেই প্রেশার লোড হয়ে যাচ্ছে, বাকিদের উপর দায়িত্ব কম চলে যাচ্ছে। এই কারণে আমরা যেটা রিসেন্টলি খুব ভালো রিয়ালাইজ করতে পারছি, এবং এটা থেকে আমরা ভালো কিছু আউটকাম পাইছি, সেটা হচ্ছে তাদেরকে বিভিন্ন টিমে ভাগ করে দেওয়া। এই যে আমরা উপরে টিমের কথা বললাম না, যে লাইব্রেরিয়ান টিম, তারপর এর একটা হেড থেকে, এরপর ফাইন্যান্সিয়াল দিকটা দেখার জন্য পাবলিকেশন, প্রত্যেকটা বিষয়ে আমরা হেডের কথা বললাম, তার মানে তার আন্ডারে একটা টিম থাকতে পারে। যেই টিমটা সেকেন্ড ইয়ারতে থাকলো, তারা মূল কাজটা করলো, এরপর থার্ড ইয়ার ম্যানেজমেন্টে থাকলো, তারা তাদের লিড দিয়ে দিয়ে গাইড করে করে কাজটা করালো, এবং ফোর্থ ইয়ারকে ফাইনাল তারা সাবমিট করলো, সে অ্যাপ্রুভ করে দিলে কাজটা পাবলিশ হয়ে গেল। যেটা এই সিস্টেমে কাজটা হওয়া উচিত। আর ফার্স্ট ইয়ার তাহলে কি করবে? ফার্স্ট ইয়ার হচ্ছে আমাদের এখানে টার্গেট অডিয়েন্স। যেই ফার্স্ট ইয়ার নতুন যেই ছেলেগুলো আসে, তাদেরকে দিন বোঝানো, তাদের উপরে সবচেয়ে বেশি ফোকাস করে মেহনত করা, তাদেরকে এই যে লেখা, হ্যাঁ তাদেরকে বিভিন্ন লেখা দেওয়া যেতে পারে, তোমরা এই লেখাটা কমপ্লিট করো, তোমরা আজকে পোস্টারিং করো, তোমরা আজকে আমাদের এই উম, পড়াশোনা করো, পড়াশোনা তোমরা করে আমাদেরকে ফিডব্যাক দিবা। তো আমাদের যা কিছু কাজ, ওদেরকে আমরা ইনভলভ করলাম, কিন্তু ওই যে আমাদের মূল কমিটির ইসি কমিটির অন্তর্ভুক্ত না করে ওদেরকে আমরা বিভিন্ন কাজে ইনভলভ করলাম, বিভিন্ন সময় বিভিন্ন কিছু দায়িত্ব দিলাম, দিয়ে দিয়ে আস্তে আস্তে প্রিপেয়ার করার পরে সেকেন্ড ইয়ারে ওদেরকে আমরা মূল কমিটির অন্তর্ভুক্ত করে নিলাম। তো জেনারেলি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি যে এই সিস্টেমে মোটামুটি কাজগুলো ভালোভাবে অর্গানাইজড হয়ে করা যায়। কারণ আমরা কি চাই, যে আমরা একটা প্রফেশনালিজম মেনটেন করবো, যেহেতু আমরা একটা অফিসিয়াল সোসাইটি, একটা অফিসিয়াল বডি, আমাদের প্রত্যেকটা কাজ প্রফেশনাল হওয়া উচিত, আমাদের কাজগুলো একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। এবং স্ট্যান্ডার্ড মেনটেনের জন্য আসলে এরকম টিম ওয়াইজ ভাগ করা, এরপর প্রত্যেকটার জন্য আলাদা দায়িত্ব থাকা, সে সেই কাজটা ভালো মতো বোঝা এবং করা, এই জিনিসগুলো মেনটেন করা জরুরি। তো এখন এখানে কিছু ব্যাপার থাকে, যে তাহলে আমাদের যখন এই যে আবার কমিটি যেমন হ্যান্ড ওভার হবে, তখনও সেম, আমরা যাদেরকে এতদিন ধরে প্রিপেয়ার করছি, যারা এই প্রত্যেকটা কাজ বোঝে, তার মানে ফার্স্ট ইয়ার থেকে যখন সেকেন্ড ইয়ারে উঠলো, তাদেরকে আমরা আমাদের ডিসি কমিটিতে নিয়ে এলাম। এরপর যখন তারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠলো, আমরা তাদেরকে লাস্ট এক বছর ধরে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি, তাদের ইনভলভমেন্ট দেখছি, তাদের কাজগুলো দেখছি, দেখার ফলে কি করতে পারি, তখন তাদেরকে আমাদের
থার্ড ইয়ারের এই যে কোন কোন পদে কাকে দিব সেটা আমরা ইজিলি তখন ডিসাইড করতে পারবো। আবার যখন ফোর্থ ইয়ারে, তো তখন ফোর্থ ইয়ারে আমরা যখন লিডিং ব্যাচ চলে যাচ্ছে তখন তাদেরকে আবার দায়িত্বটা সেম ভাবে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবে। এখন এখানে একটা ব্যাপার থাকে যে যেহেতু এখানে আমির থাকে, সো সবার থেকে সব হেডদের সাথে নিয়ে সে বসবে, বসে তাদের আলোচনা করবে কার আন্ডারে কে সবচেয়ে ভালো করছে, কে কোনটাতে থাকবে। এইভাবে পরামর্শের ভিত্তিতে তারা হচ্ছে এখানে ভালোভাবে এই পরবর্তী কমিটি দিয়ে দিতে পারে। আর এখানে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে এখানে অনেক সময় আমরা আমরা যেটা বললাম একটা কমন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন পদদর্শী মানুষ থাকবে, তার মানে এখানে আসলে অ্যালামনাইদের একটা বডি থাকা উচিত। যেমন আমরা যদি চিন্তা করতে পারি, আমার সাথে এর আগে অনেকগুলো ইউনিভার্সিটি কথা হয়েছে, তাদের সাথে যখন আমার সাথে কথা বলতো তখন তাই এটা বলতো যে আচ্ছা ভাই, যে আমরা তো চলে যাচ্ছি, এখন নেক্সট এটা কে দেখবে বা কিভাবে দেখা হবে। তো এই কারণে একটা পরামর্শ থাকে যে কিছু অ্যালামনাইদের একটা পার্টিকুলার গ্রুপকে যারা এই কাজটা খুব ভালো মতো করে গেছে তাদের সাথে কানেকশন ঠিক রাখা। এখন যেহেতু আমাদের কথা আমরা বলতে পারি যে আমাদের যেহেতু মোটামুটি 15-16 বছর ধরে অ্যাক্টিভিটি চলতেছে, তার মানে আমরা শুধুমাত্র প্রেসিডেন্টের কথা চিন্তা করলেও 15-16 জন হয়ে যায়। সো তার মানে আমাদের একটা অ্যাডভাইজারি গ্রুপ রাখলে এখানে অলরেডি 15-16 জন হয়ে গেছে যারা প্রত্যেকটা জিনিস হ্যান্ডেল করে গেছে এবং তারা ফুল এক্সপিরিয়েন্সড এবং খুব সুন্দর মতো হ্যান্ডেল করে গেছে। সো তখন আমরা তাদের থেকে বিভিন্ন অ্যাডভাইস নিতে পারি বিভিন্ন কাজে বিভিন্ন সমস্যায়, এবং আমাদের প্রবলেমগুলো তারা এসে দেখতে পারে। কিন্তু এখন যদি আমরা যেহেতু নতুন ম্যাক্সিমামকেই যে আমাদের বাহিরে দেখতেছি পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে নতুন করে তিনি কমিউনিটি করে উঠতেছে, এবং হয়তো অল্প কিছুদিন ধরে তারা হয়তো সর্বোচ্চ 1 বছর কোনো কোনো ইউনিভার্সিটিতে, অথবা কেউ কেউ নতুন শুরু করবেন, সেক্ষেত্রে কি হতে পারে, যারা ফাউন্ডিং মেম্বার, যাদের মধ্যে এই যে কমিউনিটির প্রতি ভালোবাসা, নিজের কমিউনিটিকে ওন করা, এই ব্যাপারটা থাকবে, তারা আসলে এখানে ওই অ্যাডভাইস আপাতত দিতে পারে এবং অ্যাডভাইসারি গ্রুপে তারা থাকতে পারে। এবং এখানে আহ, একটা জিনিস খুব ভালো মতো মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এই পুরো যে কমিউনিটি থাকবে সবসময় কমিউনিটিকে ওন করতে হবে, যেটা আমার নিজের কমিউনিটি, আমার নিজের মানুষ, আমার রক্তের ভাই, রক্তের ভাইয়ের চেয়ে আপন, এরকম চিন্তা করতে হবে যে আমার কমিউনিটি তার মানে সে আমার একটা পার্ট, এবং তাকে আমার এই পরিমাণে ভালোবাসতে হবে। যদি আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে আসি, যে বনু হাসিম বা আবু তালিব রসুল্লাহ সাল্লামকে ভিন্ন মতাদর্শ, এত কিছু ডিফারেন্ট থাকা সত্ত্বেও তাকে কেন প্রয়োগ করছে, কারণ তার নিজের গোত্রের, নিজের বংশের, নিজের রক্তের তার ভাতিজা। সো তার মানে আমরা এইরকম ভাবে আমাদের ভালোবাসা থাকা উচিত, সাহাবাদের সেই আদর্শ আমাদের সামনে থাকা উচিত, যেখানে আমরা আমাদের কমিউনিটিকে ওন করব, নিজেকে সর্বোচ্চ ভালোবাসবো। এখানে পুরো আমাদের ক্যাম্পাসে যারা দিন মানার চেষ্টা করে তাদেরকে আমার একটা পার্ট মনে করব, তার সমস্যা আমার সমস্যা মনে করব, তার কাজ আমার কাজ মনে করব। তাহলে আমাদের জন্য এই কাজগুলো করা অনেক সহজ হয়ে যাবে। আই গেস আপনারা বুঝতে পারছেন যে আমাদের আসলে ঠিক কিভাবে আমরা কাজগুলো ম্যানেজ করতে পারি বা অর্গানাইজড ভাবে থাকতে পারি বা কাজগুলো করতে পারি, এবং কাজের মধ্যে একটা স্ট্যান্ডার্ড বা প্রফেশনালিজম রাখতে পারি। মাশাল্লাহ, আমার কাছে মনে হয় না এত ভেঙে ভেঙে মানে কোনো আলোচনা আমি শুনতে পাইছি যে আসলে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের রোলটা কি, সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের রোলটা কি, এবং থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এবং অ্যালামনাই সবগুলো বিষয়ে আলহামদুলিল্লাহ আসছে আলোচনায়। এখন আমি যে প্রশ্নটা পূর্বে করছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি একটা ওয়েল অর্গানাইজড তো হইলাম, একটা চেইন অফ কমান্ড তো মাশাল্লাহ তৈরি হইলো, যেটা আমাদের পাবলিক ভার্সিটিগুলোতে অন্যান্য কাজের ক্ষেত্রে আছে। তো চেইন অফ কমান্ড যখন তৈরি হলো তখন আমরা আসলে মানে আমার কাছে, আমি একটু কাস্টমার প্রশ্নটা একটু অন্যরকম ভাবে করি, সেটা হচ্ছে যে ধরেন একটা কমিউনিটি মাত্র শুরু করলো। হ্যাঁ, প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটা কমিউনিটি মাত্র শুরু করে কি কি কাজ, মানে কি কি কাজ দিয়ে শুরু করতে পারে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর যখন তারা একটু স্টেবল পজিশনে আসবে তারপরে কি কি কাজ রেগুলারলি করতে পারে আর কি। রেগুলার মানে উইকলি হইতে পারে, ডেইলি হইতে পারে, এই বিস্তারিত বিষয় একটু বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভার্সিটিতে আসলে কাজ কিভাবে শুরু করবে, এটা খুব একটা কঠিন কিছু না। কেন কঠিন কিছু না? কারণ ভার্সিটিতে দেখা যায় সবাই পরিচিত, অথবা যারা ফোর্থ ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, তারা মোটামুটি একজনকে চেনে এরকম। সো আমরা যদি কাজ শুরু করার কথা বলি, তো আমাদের অ্যাক্টিভিটিস তো শুধুমাত্র একটা কমিউনিটি, হ্যাঁ। আমাদের যখন কমিউনিটি চিন্তা করব তখন আমাদের চিন্তা করতে হবে, আচ্ছা যদি আমি আমার এই ছোট্ট একটা এরিয়া, একটা ইউনিভার্সিটি, এর মধ্যে আমার একটা পরিবার, তাহলে এখন পরিবার নিয়ে আমি কিভাবে কাজ শুরু করব?
পরিবার নিয়ে আসলে কিভাবে কাজ শুরু করব, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, আমরা নিজে ডিসকাশন করেই করতে পারবো। লেটস সে আমরা একদিন বসে খাওয়া দাওয়া করেই কাজ শুরু করলাম, একদিন সবাই মিলে একটা পিকনিক করলাম, সবাই একদিন ঘুরতে গেলাম, সবাই মিলে একদিন একটা সেমিনার আয়োজন করলাম, সবাই মিলে আমরা ফ্রেশার্স একটা প্রোগ্রাম আয়োজন করলাম, যেখানে নতুন যারা ফার্স্ট ইয়ার আসে তাদের জন্য খাবার দেওয়ার ব্যবস্থা। সো এখানে যে কোনো কিছু হতে পারে, হ্যাঁ। তো কারণ আমি যখন একটা পরিবার, আমি যখন আমার একটা নিজের পরিবারের কথা চিন্তা করবো, তখন পরিবারে আসলে আমরা কিভাবে কাজ শুরু করব, এইটা মানে আমাদের অটোমেটিক্যালি কাজ শুরু হয়ে যাবে যদি আমরা একত্রিত হতে পারি। তো এটা মোটামুটি আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সামনে যেসব অ্যাক্টিভিটিস গুলো আমরা আলোচনা করব নেক্সট, যে মাসিক বা বাৎসরিক বা সাপ্তাহিক, এটা যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা কিভাবে কাজ শুরু করব এটা আমাদের জন্য ইজিয়ার, কারণ আমরা তখন ইজিলি বুঝতে পারবো যে আমাদের জন্য এখন কোনটা সবচেয়ে ফিজিবল এই মুহূর্তে করাটা। তো আমি তাহলে আমাদের আলোচনায় শুরু থেকেই স্টার্ট করি ভাবে যে আমরা একটা বছরে কি কি করব। যেমন আমরা যেহেতু আলোচনা করলাম এটা, যে আমরা ইসি কমিটি বা হচ্ছে একটা ফুল ব্যাচকে একটা দায়িত্ব দিব, দেওয়ার পর সেই ব্যাচ চলে যাবে, এরপর অন্য একটা ব্যাচ আসবে, তারা মূল দায়িত্ব পালন করবে, মানে ফোর্থ ইয়ার থাকবে। তার মানে তারা শুরুতেই যেটা করতে পারে যে আমাদের, তার মানে এই একটা বছরে আমি কি কি প্রোগ্রাম করব, কি কি কাজ করব, এটা একটা প্ল্যানিং করা উচিত, এবং এটার জন্য নিজেরা সবার আগে আগে বসা উচিত। যেটা বললাম, আমরা যখন ইসি কমিটি দিচ্ছি, নিজেরা একবার মিটিং করতে বসা উচিত, এবং যেই আইডিয়াগুলো আসবে সেই আইডিয়াগুলো নিয়ে নিজেরা অ্যানালাইসিস করা উচিত। তার মানে ওইখানেই দেখবেন প্রচুর কাজের, সবার বিভিন্ন আইডিয়া আসতেছে, ওই আইডিয়াগুলো নিজেরা ডিসকাস করে একটা ভালো আহ, ইয়া আসতেছে যে কোনটা সবচেয়ে ফিজিবল, কোনটা প্রায়োরিটি লিস্ট চলে আসতেছে, কোনটা এখন করব কোনটা পরে করব। তো যেহেতু সবার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সবাই বুঝতে পারতেছে যে আসলে আমাদের 2 বছর 3 বছর চলে আসছি। ফোর্থ ইয়ার যারা বুঝতেছে যে কয়েক বছর আমরা কি দেখছি, কি করা পসিবল, তাহলে তখন ওখান থেকেই আমাদের সুন্দর একটা প্ল্যান গোছানো হয়ে যাবে। কিন্তু আমি যেহেতু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে এবং আমরা যেহেতু অনেক জায়গায় কাজ করছি, এখান থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আসতে পারি, যেটা আপনারা আপনাদের সামনে মডেল হিসেবে রাখতে পারেন। আচ্ছা, তার মানে বাৎসরিক এই এই কাজগুলো করা যায়, মাসিক এই কাজগুলো করা যায়, সাপ্তাহিক এই কাজগুলো করা যায়, ডেইলি এই কাজগুলো করা যায়। এখন আমরা নিজেরা ডিসকাস করে দেখি এই মোমেন্টে আমরা কোনটা কোনটা করতে পারতেছি, কোনটা কোনটা করতে পারতেছি না, কোনটা আমাদের নেক্সট টার্গেট থাকবে, এরকম। সো এখানে কিন্তু আমি আমার পার্সোনাল একটা অবজারভেশন বলি। আমাদের লাস্ট ইসি কমিটি যখন আমরা মিটিং করছি, যেখানে আমি সবাইকে নিয়ে বসছি, ওইখানেও আমার কিছু প্ল্যানিং এরকম হয়েছে যেটা আমার এই বছরে করা সম্ভব না। কারণ কি, আমার অনেক লজিস্টিক্স এর সাপোর্ট লাগে, অনেক ধরনের সাপোর্ট লাগে, সে সবগুলো আমার কাছে প্রিপেয়ার্ড না। তো আমি তখন আমার জুনিয়রদের বলে রাখছি, ঠিক আছে তোমাদেরকে যখন নেক্সট দায়িত্ব দিয়ে যাবো, তখন তোমরা এটা পালন করবা। আমাকেও সেম আমার প্রিভিয়াস ব্যাচ দিয়ে গেছে। তার মানে আমি এখন যেই আলোচনাটা করবো, এটা সবটাই যে আমার এখনই করতে হবে, সবগুলো এখনই বাস্তবায়ন করতে হবে, এটা জরুরি না। কারণ আমাদের এই ফুল স্ট্রাকচার এটা সম্পূর্ণ আসছে 16 বছরে। তার মানে বলছেন আপনার অবশ্যই 1-2 বছর সময় লাগবে এখানকার ম্যাক্সিমাম জিনিসগুলো নিজেরা স্টার্ট করতে। একে তো স্টার্ট করা, এরপর এটাকে আরো সুন্দর প্রফেশনাল করা, আরো স্ট্যান্ডার্ড মেনটেন করা, এটার জন্য আরো সময় লাগবে। তখন আমার সময় দিতে হবে, এবং আমার নিজেরা ডিসকাস করতে হবে যে এটা এই মুহূর্তে ফিজিবল কিনা, এবং প্রায়োরিটি লিস্ট রাখতে হবে এখন আমাদের ক্যাম্পাসের জন্য কোনটা জরুরি। যেমন এক ভাই কোশ্চেন করছেন যে এই মডেলটা বা এই সেম ভাবে অন্য সব জায়গায় করা পসিবল কিনা। তো এখানে আমরা এরকম ভাবে বলতে পারি যে হ্যাঁ, এই যে আমরা এটা নিজে ডিসকাস করে নিব, এটা যেটা আমি বললাম যে নিজেরা সবাই ডিসকাস করে নিব যে আমাদের কাছে এই আইডিয়াটা আসছে, আমাদের বাৎসরিক এই কাজ করা পসিবল হয়, তাহলে আমরা কোন দুইটা কাজ কখন করব, কিভাবে করব, এবং করা পসিবল কিনা এটা নিয়ে নিজেরা ডিসকাস করব। এবং একসাথে অনেকগুলো কাজ কখনোই শুরু করব না, অবশ্যই আস্তে আস্তে আমরা সময় নিয়ে করব। আমি শুরুতে এটা বারবার জোর দিয়ে বলতেছি, কারণ ইন জেনারেলি যেটা হয় যে মানুষের একটা হাইপ থাকে, সে হাইপ থেকে একটা কমিটি করে একসাথে অনেক কাজ করতে চায়, একসাথে ডেইলি কাজ, সাপ্তাহিক কাজ, মাসিক কাজ, বাৎসরিক কাজ করতে চায়, একসাথে এই উদ্যোগ নিতে যায়। নিতে গিয়ে সে এত বেশি একসাথে মানে করার চেষ্টা করে, যার ফলে সে একটাও সুন্দর মতো করতে পারে না, এবং সবাই হতাশ হয়ে যায়, সবাই এখান থেকে ডিমোটিভেটেড হয়ে যায়, এবং কাজ আস্তে আস্তে ছেড়ে দেয়। তার মানে আমাদের নিজেরা আগে আলোচনা করে আস্তে আস্তে আগানো উচিত, একটা একটা করে ধরে সুন্দর করে নিজেদের অর্গানাইজ করা উচিত। যেমন আমি নিজেই বলতে পারি, আমার ফার্স্ট উইকে আমি ডেইলি আমল করতে পারি নাই, কারণ তখন আমাদের সবাই এখনো বাসা থেকে আসে নাই। তো আমি সেকেন্ড উইক থেকে ডেইলি আমল করা স্টার্ট করছি, এবং উইকলি আমলও সেম, মাসিক আমলও সেম। তার মানে আমি যেসব আমাদের অ্যাক্টিভিটিস গুলো রাখতেছি, এই অ্যাক্টিভিটিস গুলো এই মুহূর্তে শুরু করতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা এটা প্ল্যানিং এ রাখলাম, ডিসকাস করে দেখলাম, এই মুহূর্তে যেটা ফিজিবল আমরা করলাম, যেটা ফিজিবল না এটা আমরা নোট করে রাখলাম, নেক্সট ইয়ার এটা নিয়ে আমরা নেক্সট মিটিং এ বা নেক্সট ইয়ারে নেক্সট টাইম এটা নিয়ে আমরা আবার আলোচনা করলাম, করে আমরা সেই কাজটা করলাম। এখন আসেন, তার মানে আমাদের মূল আলোচনা চলে যায় একটা বছরে আমরা কি করতে পারি।
এখন একটা বছরে মিনিমাম ২টা আমাদের প্রোগ্রাম করা উচিত। তো একটা কি, ১ম প্রোগ্রামটা হচ্ছে আমাদের যখন জুনিয়ররা আসবে, যে যখন আমাদের একটা নতুন ব্যাচ আসলো, ওই সময় তাদের সাথে একটা পরিচিতি পর্ব, এটা আমাদের এখানে বলে এসআইকেএসডি। তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকতে পারে, ফ্রেশার্স বা এরকম কিছু থাকতে পারে। তো আমরা যদি এরকম একটা প্রোগ্রাম করি, যেই প্রোগ্রামে আমরা প্রত্যেকটা ক্লাসে গিয়ে, প্রত্যেকটা সেকশনে গিয়ে, প্রত্যেক ডিপার্টমেন্টে গিয়ে আমরা ফার্স্ট ইয়ারদের ইনভাইট করব। ইনভাইট করে আমরা দিনই কিছু আমাদের যারা সম্মানিত আলিম আছেন, তিনি অ্যাক্টিভিটিস বিভিন্ন ভাই ভাই আছেন যারা সুন্দর আলোচনা করতে পারেন। তো এরকম মোটিভেশন টাইপের, তাদেরকে কমিউনিটির গুরুত্ব বোঝানো, তাদেরকে আমাদের সাথে কানেক্টেড রাখা, তাদেরকে এরকম বিভিন্ন টপিকের উপর বা তাদের ফ্রেশার্স হিসেবে সেটা তাদের প্রয়োজন, এর উপর আমরা একটা প্রোগ্রাম করতে পারি, যেখানে এই ফার্স্ট ইয়ারকে কেন্দ্র করে আমরা ফুল প্রোগ্রামটা করব। তাদেরকে আমি ইনভাইট করে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা একটা অ্যারেঞ্জ করলাম। সেকেন্ডলি যেটা কথা বলবো, যে প্রত্যেক বছর একটা করে মিনিমাম সিরা এর উপর একটা কাজ করা উচিত। সেটা সিরা কনফারেন্স হতে পারে, সিরা কম্পিটিশন হতে পারে, যেমন আমরা এখানে সিরা কম্পিটিশন করি। তো এরকম হতে পারে। তো এখানে সিরা আমি বলতেছি, তার মানে কেউ কেউ এখানে হয়তো শুরুতে আমরা আমাদের এখানে মোর ফিজিবল হওয়ার জন্য আমরা কোরআনের উপর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলাম, এরকম হতে পারে। অথবা আমরা সাহাবাদের জীবনী বা এরকম যে কোনো একটা প্রোগ্রাম হতে পারে। তবে যেহেতু আমাদের সিরার আলাদা গুরুত্ব আছে, সিরার পাঠের গুরুত্ব, এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে। সো এটা যেহেতু আমরা জানি, সেই জন্য আমাদের এখানে আমরা রেগুলার সিরা কম্পিটিশন করি প্রত্যেক বছর, যেটা আমরা লাস্ট ইয়ার থেকে ন্যাশনাল পর্যায়ে করতেছি। তার মানে আমাদের বছরে এরকম ২টা প্রোগ্রাম রাখা উচিত, যেখানে আমরা এই ব্যাপারগুলো তুলে নিয়ে আসবো। এখন এখানে আরো কিছু ব্যাপার থাকে, সেটা হচ্ছে এই যে আমরা যেটা বললাম, যে হয়তো আমরা আমাদের পক্ষে ফিজিবল হলো, যে আমরা যেমন আমরা যদি পাবলিক ইউনিভার্সিটির কথা চিন্তা করি, কোনো কোনো পাবলিক ইউনিভার্সিটি দেখা যায় যে সেশন জটের জন্য হয়তো ১.৫ বছর চলে যাচ্ছে, বা কোনো কারণে এরকম এক্সটেন্ড হচ্ছে, যার ফলে আসলে এখানে তখন ওই যে আমরা সিলা কম্পিটিশন করতে পারি, আবার কোরআনের উপরেও একটা প্রোগ্রাম করতে পারি। তো তার মানে এই জিনিসটা করা পসিবল। আর আমরা যেটা শুরুতে বললাম যে ফ্রেশার্স জেনারেলি প্রত্যেকটা ভার্সিটিতে হারাম ফ্রেশার্স থাকে, তো তার অল্টারনেট ওই দিনই অথবা অন্য যে কোনো টাইমে আমরা এরকম আমাদের জুনিয়রদের জন্য একটা ফ্রেশার্সের আয়োজন করতে পারি, যেখানে ওদের সবাইকে নিয়ে আসলাম, নিয়ে এসে তাদেরকে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম, তাদের জন্য কিছু কথাবার্তা বললাম। আর আরেকটা হচ্ছে যে ফেয়ারওয়েল, আবার আমরা সেম সেরকম দেখি ফোর্থ ইয়ারে যখন একটা ব্যাচ চলে যায়, তখন দেখা যায় যে ক্যাম্পাসে আবার একটা ফাইসা প্রোগ্রাম মানুষ অ্যারেঞ্জ করে। আবার এখানে দেখা যায় কনসার্ট, এখানে প্রচুর পরিমাণে ফ্রি মিক্সিং, যার ফলে একটা দিনই সেলের জন্য এখানে অ্যাটেন্ড করাটা খুবই কষ্টকর হয়। সে অ্যাটেন্ড করতে পারে না, তার যার ফলে সে বের হয়ে যাবে, তার কোনো ধরনের প্রোগ্রাম থাকে না। সো এখানে আমরা একটা ফেয়ারওয়েলের আয়োজন করতে পারি। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে আমরা ফেয়ারওয়েল বা ফ্রেশার্স যেটা কথা বললাম, এটা এটা আমাদের তার মানে হয়তো অথরিটি থেকে পারমিশন নিয়ে এইভাবে করতে হবে, নট নেসেসারি। আমাদের ফেয়ারওয়েলের অল্টারনেট একটা আমরা হালাল ফেয়ারওয়েল করলাম, ফ্রেশার্সে অল্টারনেট একটা হালাল ফ্রেশার্স করলাম, এটা আমরা নিজেরা আমাদের জুনিয়রদের জন্য অ্যারেঞ্জ করতেই পারি। আর হচ্ছে আমাদের যেটা বললাম, যে অফিসিয়ালি আমাদের এরকম জুনিয়রদের জন্য আমরা একটা ডেট ফিক্সড করে ওই দিন সেমিনার আয়োজন করতে পারি বছরে, এবং এখানে সিরা কম্পিটিশন বা সিরা ফেস্ট, অথবা সাথে কোরআন যদি আমাদের পক্ষে পসিবল হয় আমরা অ্যারেঞ্জ করতে পারি। এটা গেল আমাদের বাৎসরিক এই প্রোগ্রামগুলো আমাদের করা উচিত। কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে আমি কিন্তু এখানে ফেয়ারওয়েলের কথা বলছি, ফ্রেশার্সের কথা বলছি, তো আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা, যখন তিনি কমিউনিটির মধ্যে একটা জিনিস কাজ করে, যে ও আচ্ছা, আমি তো তাহলে আহ প্রত্যেকটা জিনিসে একটা অল্টারনেট দিব, যে আচ্ছা আজকে ওখানে অ্যাকোস্টিক নাইট হচ্ছে, আমরা একটা হালাল অ্যাকোস্টিক নাইট দিব, ওখানে আজকে ফ্রেশার্স হচ্ছে, আমরা একটা হালাল ফ্রেশার্স, মানে এরকম টেন্ডেন্সি বেড়ে আসতে হবে। এর মাথায় রাখতে হবে যে আমি যখন দিন মানতে চাই, তখন আমার কিছু বিষয়ে কষ্ট করতেই হবে, কারণ এখানে ম্যাক্সিমাম মানুষ ভাই হিসাব পছন্দ করে। কিন্তু সবকিছু যেরকম অল্টারনেটিভ হবে না, ঠিক সেরকম কিছু জিনিস অল্টারনেটিভ হয়, তো সেটা আমরা অফার করতে পারি। তো এখানে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে দিনী কমিউনিটি বা হচ্ছে ক্যাম্পাসে যখন একটা দিনী কমিউনিটি করা হয়, আমি যেটা দেখছি আমার এক্সপিরিয়েন্সে, আমি অনেকগুলো ইউনিভার্সিটির কথা বলছি, তো আমার নিজের ইউনিভার্সিটিতেও আমি দেখছি যে মানুষেরা চিন্তা করে সবসময়, আমি অন্য ইউনিভার্সিটিতে বেশি দেখছি এই টেন্ডেন্সিটা, একটা একটা ইয়া একটা অফিসিয়াল সোসাইটি বা আনঅফিসিয়াল একটা সোসাইটি করার পর তাদের টেন্ডেন্সি থাকে যে আমরা
পুরো ভিত্তিক কাজ করবো, পুরো সবগুলো দেশের প্রতিটা ইউনিভার্সিটির দিনী কমিউনিটি আছে, আমরা একসাথে একটা প্রোগ্রাম আয়োজন করি। ভাই এখানে একটা কথা হচ্ছে যে এই যে আমরা আমাদের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছি, এটা কেন, এটা কিন্তু আমাদের অডিয়েন্স কারা, আমরা কেন একটা প্রোগ্রাম করতেছি, এটার কিন্তু একটা অন্যতম মেইন রিজন হচ্ছে আমাদের অডিয়েন্স, সাধারণ মানুষজন, যাদের মধ্যে দাওয়ার কাজ করা, নিজেদের মধ্যে একটা কমিউনিটি মেনটেন করা। হ্যাঁ, এটা যে একবারেই পসিবল না এরকম না, কিন্তু আমাদের ফোকাসটা যেন হয় আমাদের ক্যাম্পাস কেন্দ্রিক, কারণ আমাদের ক্যাম্পাসের নিরাপত্তা, ক্যাম্পাসের দাওয়া, ক্যাম্পাসের কার্যক্রমটা এখানে মোর ফোকাসড হওয়া উচিত। তো এরপর হচ্ছে আমাদের যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে তাহলে আমাদের এখন মাসিক কি কি কাজ করতে হবে। আমরা যেহেতু বাচ্চা এটা প্ল্যান, কিছু আইডিয়া মাথায় আসলো, এখন আমাদের মাসিক একটা প্ল্যান থাকতে পারে। এখন এখানেও আমি একটু বলবো যে আসলে মাসিক বলতে মাসিক প্ল্যান থাকা উচিত না আমার মতে। কারণ আমাদের এটা কেন থাকা উচিত না, কারণ ধরেন আমাদের যখন মিড টার্ম পরীক্ষা হয়, আমাদের মিড টার্ম পরীক্ষা হয় আইওটিতে, তো অন্যান্য ইউনিভার্সিটি হয়তো মিড টার্ম হয় না কিন্তু ফাইনাল হয়, তার আগে পিএল দেয়। তো দেখা যায় যে এই সময়ে কখনো কিন্তু কোনো প্রোগ্রাম আয়োজন করা পসিবল না। আবার পরীক্ষার পর একটা ছুটি থাকে যে সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট বাসায় চলে যায়, ওই সময় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা যায় না। তো যার ফলে আমরা যদি মাসিক হিসাব করি যে মাসে একটা করে প্রোগ্রাম করব, এইটার চেয়ে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে আমাদের একাডেমিক ক্যালেন্ডার হিসেবে আমাদের যদি প্রোগ্রামের ব্যবস্থা করি এইটা বেটার হয়। যেমন আমাদের মিড টার্ম পরীক্ষার পরে একটা করলাম, ক্যাম্পাস খোলার পর পরই সেকেন্ড উইকে একটা করলাম, তা ফাইনাল এর পরে একটা করলাম, তারপর হচ্ছে নতুন সেমিস্টার শুরু হওয়ার সময় এটা করলাম, মানে এই ধরনের যখন আমার প্ল্যানিং থাকবে তাহলে এটা মোর ফিজিবল হয়, কারণ এটাই বাস্তবিক, কারণ আমি কখনোই মাসিক একটা করে প্রোগ্রাম করব এটা পসিবল হয় না। তো এখন এখন আমরা চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে আমাদের তো কিছু সময় আসলো, যে লেটসে আমরা 5 বা 6 উইকস পর পর একটা করে সেমিনার বা এই ধরনের একটা বড় প্রোগ্রাম অ্যারেঞ্জ করতেছি। তো তাহলে আমাদের এখানে টপিক কি হবে প্রথমত, আর সেকেন্ডলি এভাবে তো আমরা করতে পারি, কারণ 5 উইক পর পর যেসব ক্যাম্পাসে একটাই পরীক্ষা হয় ফাইনালি, সো তারা তো জেনারেলি 4 or 5 উইকস পর একটু একটা করে প্রোগ্রাম ম্যানেজ করতে পারে। আর আমাদের মধ্যে যাদের মিড টার্ম আছে, ফাইনাল আছে, তারা মিড টার্মের পরে, তারপর হচ্ছে ফাইনালের কয়েক উইক আগে যখন প্রেশার কম থাকে ওই সময়, তো এই টাইপের ভাগ করে নিয়ে নিয়ে আমরা আমাদের সেমিনারগুলো অ্যারেঞ্জ করতে পারি, যেটা আমি বললাম মাসিক সেমিনার। এখন এই সেমিনার টপিক কি থাকতে পারে, এইখানে আমাদের যারা ক্যাম্পাসের যেসব সমস্যা, ক্যাম্পাসে মানুষ বেশি এঙ্গেজড হবে এটা নিয়ে কাজ করা উচিত। যেমন আমার সাথে একবার ভাইদের কথা হচ্ছিল, তখন আমি বলতে, আমার কাছে মাথায় আইডিয়া আসছে এরকম যে মানুষের লাইফের রিলেভেন্ট এই ধরনের কোনো প্রোগ্রাম আসাটা জরুরি, প্রোগ্রাম করা জরুরি। যেমন আমার লাইফের সাথে সম্পর্কিত কি, যেমন আমাদের ইউনিভার্সিটির একটা বড় সমস্যা হচ্ছে এখানকার মানুষ ডিপ্রেশনে থাকে, এখানকার মানুষ রিলেশনশিপে থাকে যেটা থেকে সে বের হতে চায়, এরকম অনেক মানুষ থাকে। এরপর এখানে ম্যাক্সিমাম মানুষ পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড থাকে, এখানে স্ক্রিন অ্যাডিকশন থাকে, এই টাইপের অসংখ্য প্রবলেম থাকে। তার মানে একটা যদি কমিউনিটি এইটার জন্য কাজ করে যে আমরা তিনি কমিউনিটি হিসেবে এই প্রবলেমগুলোর সলিউশনে কাজ করব, তাহলে এটা ওই কমিউনিটির জন্য বেটার এবং এটা সবাই এঙ্গেজড হবে। তার মানে আমাদের সেমিনারে যে আমরা অ্যারেঞ্জ করব, সেমিনারের টপিকগুলো এই বিষয়গুলো হতে পারে। এবং যেহেতু আমরা সাধারণ স্টুডেন্টদের জন্য টার্গেট করে করতেছি, তাহলে অবশ্যই আমাদের পাবলিক স্পেস, পাবলিক কোনো প্লেসে অথবা আমাদের অডিটোরিয়ামে বা এরকম কোনো জায়গায় আমাদের এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করা উচিত, এবং এটার জন্য অথরিটি পারমিশন নিয়ে আমরা করতে পারি। আর ওই সেমিনারের সাথে সাথে আমরা যদি তাদেরকে ওই দিন ওই টপিকের উপর আমরা চাইলে লিফলেট দিতে পারি, অথবা আমরা হচ্ছে এই যে ওই সময়ে আমরা এই 1 মাস ধরে বা এই হাফ সেমিস্টার ধরে বা ফুল সেমিস্টার ধরে আমরা হচ্ছে বিভিন্ন লেখা, আমরা আইডিওলজিক্যাল, আমাদের ক্যাম্পাস রিলেটেড বিভিন্ন ইস্যুতে বা হচ্ছে সাহিত্যিক বিভিন্ন বিষয়ে এখানে আমরা লেখা রেডি করতে পারি, যেই লেখাগুলো একটা পুস্তিকা আকারে বা হচ্ছে লিফলেট বা হচ্ছে ম্যাগাজিন আকারে আমরা সবাইকে দিতে পারি। তবে এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে মাসিক কার্যক্রমের মধ্যে এটা বেশ ইফেক্টিভ হয়। আর এখানে ব্যাপার থাকলে হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স, আমাদের জেনারেল পিপলকে রেখে এই অ্যাক্টিভিটিস গুলো, ঠিক সেরকম এখানে আসলে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে কিছু অ্যাক্টিভিটিস থাকা প্রয়োজন। কারণ আমাদের নিজেদের মধ্যে রিলেশন বন্ডিং অনেক স্ট্রং করতে হয়,
করতে হবে, নিজেরা রেগুলার বিভিন্ন কিছুর সাথে এঙ্গেজ থাকতে হবে। এবং ওই যে আমি যেটা বললাম যে ক্যাম্পাসে যেহেতু হারাম বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে রেগুলার, তার মানে আমাদের নিজেদেরও কিছু থাকা উচিত। কারণ একটা দিনই ছেড়ে যারা ট্যুরে যাচ্ছে ওই ট্যুরে যেতে পারে না কেন? কারণ সেখানে ফ্রি মিক্সিং হচ্ছে। তারা একসাথে খাওয়া দাওয়া করতে পারে না ডিপার্টমেন্টে কেন? কারণ সেখানে ছেলে মেয়ে একসাথে খাওয়া দাওয়া করতেছে। তার মানে আমরা যদি এরকম মাসিক একটা খাবার দাবার আয়োজন করতে পারি, যেখানে আমরা ওই দিন লেটস ওই সেমিনারের পরেই আমরা বসে খাওয়া দাওয়া করবো, ওই দিন আমরা রেস্টুরেন্টে যাবো অথবা নিজে রান্না করে খাওয়া দাওয়া করবো, অথবা তারপরের দিন আমরা কোথাও ঘুরতে যাবো। তো এরকম ভাবে আমরা প্ল্যানিং করতে পারি যে আমাদের পার মান্থে এরকম একটা জায়গায় ঘুরতে গেলাম অথবা নিজের খাওয়া দাওয়া করলাম, এই ব্যাপারটা আয়োজন করা যায়। এখানে এটা আসলে ওই যে আবার সেম, আমি যেহেতু মাসিক হিসাব করতেছি না বা মাসিককে আমি ফার্স্ট নালিফাই করছি, তার মানে এখানে আসলে আমাদের আহ, কয়েকটা উইক পর পর অথবা একটা হাফ সেমিস্টার ফুল সেমিস্টার পর পর আমাদের নিজের মেম্বারদের জন্য ওয়ার্কশপের আয়োজন করা যায়। ওয়ার্কশপের সাথে কিন্তু সেমিনারের একটা পার্থক্য আছে। ওয়ার্কশপ জেনারেলি ট্রেনিং এর মতো, যে আমি একজনকে ফুল ট্রেইনড করতেছি। তো জেনারেলি যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা আমাদের জেনারেল স্টুডেন্টরা দাওয়াতি মেজাজে আসে না, তার মানে আমাদের দাওয়ার উপর আমরা একটা ওয়ার্কশপ করতে পারি, আমরা সোশ্যাল অ্যাক্টিভিজম এর উপর করতে পারি, এরকম বিভিন্ন টপিকের উপরে আমরা ওয়েব করতে পারি, ওয়ার্কশপ করতে পারি, যার মাধ্যমে আমরা এদেরকে ট্রেনিং দিয়ে একটা ভালো যোগ্য মানুষ গড়ে তুলবো। সো এই ধরনের কাজটা করা যায়, যেটা আমরা এই যে কয়েকটা উইক পর পর অথবা হাফ সেমিস্টার ফুল সেমিস্টার পর পর করতে পারি। আর এখানে এই ধরনের আরো অনেক কাজ থাকতে পারে। তো এটা আমরা ওই যেটা বললাম নিজেরা ডিসকাস করে এই মাসে আমরা কি আয়োজন করব নিজেরা বসে আলোচনা করে আমরা এটা অ্যারেঞ্জ করলাম। আবার যেখানে আমরা যেই মাসে বা যেই সেমিস্টার হাফ সেমিস্টার পর বা ফুল সেমিস্টার পর আমাদের ফুল ওই যে বাৎসরিক যেই প্রোগ্রাম সেটা করতেছি, তখন তো তাহলে আমাদের ওই জেনারেল যে কয়েক উইক পর পর করি ওটা করার প্রয়োজন নাই। তো আমরা এভাবে ব্যালেন্স করে কাজটা করব। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রতি সপ্তাহে। এখন এই ব্যাপারটাতে আমাদের একটু শক্তিশালী হতে হবে, কারণ আমাদের যে কোনো আমল যে কোনো অ্যাক্টিভিটিস রেগুলার হওয়া উচিত। এখানে কোনো ছাড় দেওয়া উচিত না। কারণ যখন আমাদের কোনো আমল বা অ্যাক্টিভিটিস এটা রেগুলার না হয়, তখন যেমন আল্লাহ বারাকা থাকে না, তেমনই সবার মধ্যে মোটিভেশন হারায় ফেলে, এরকম অনেক প্রবলেম হয়। সো এই কারণে উইকলি কাজ এবং উইকলি অ্যাক্টিভিটিস এটার প্রতি আমাদের অনেক বেশি জোর দেওয়া উচিত। এখন তাহলে উইকলি আমরা কি করতে পারি? যেমন আমাদের ক্যাম্পাসে আমরা উইকলি দুইটা হালাকা করি, যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা থাকে। এই জন্য আমরা টুয়েসডে এবং থার্সডে, টুয়েসডেতে জেনারেলি আমরা বাংলা হালাকার ব্যবস্থা করি, আর থার্সডেতে ইংলিশ হালাকা। তো এখন এই হালাকার ক্ষেত্রে জেনারেলি যেসব স্টুডেন্ট ক্যাপাবল বা তারা এই বিষয়ে ইলম অর্জন করছে বা যাদের এই বিষয়ে তাদের পড়াশোনা আছে, তারা জেনারেলি এই বিষয়ে নেয়। কিন্তু এখানে আমরা মাঝে মাঝে স্পেশাল হালাকার ব্যবস্থা করি, যে যে এই বিষয়ে নলেজেবল, যেমন কোনো আলিম, কোনো দিনী ভাই, দিনী বিভিন্ন ভাইরা আছেন আমাদের, তো যে এই বিষয়ে অভিজ্ঞ, এরকম আমরা ওই টপিকের উপর স্পেশাল হালাকাতে তাদেরকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে এসে নিতে পারি। এবং এখানে আমরা ফ্যাকাল্টিদের ইনভলভ করি মাঝে মাঝে, যে আমরা কোনো একজন ফ্যাকাল্টিকে দাওয়াত দিলাম, যে তাকে একটু স্পেশাল হালাকার ব্যবস্থা করে দিলাম এরকম। এখন হালাকার টপিক কেমন হতে পারে? যেহেতু আমার একটা ফুল এক বছরের প্ল্যান অথবা আমরা ফুল একাডেমিক একটা ইয়ারের প্ল্যানিং অনুযায়ী আমরা করতেছি, তার মানে আমাদের এই এক বছরকে মাথায় রেখে প্ল্যানিং করা উচিত। এবং এটার জন্য আগে আমরা নিজেরা বসে যে যখন আমরা মিটিং করব বছরের শুরুতে, এখানেই আমাদের এই ব্যাপারটা নিয়ে পরিপূর্ণ একটা মিটিং করা উচিত, যেখানে আমরা প্রত্যেক সপ্তাহে এটার পরে এটা এটার পরে এটা এইভাবে আমরা একটা সিকুয়েন্স ধরে নিয়ে আসবো। যেমন প্রথম দিকে কি হতে পারে, প্রথম দিকে যখন জুনিয়ররা আসলো, তখন তাদেরকে বিভিন্ন কালচার শেখানো হয়, তাদেরকে বিভিন্ন আহ, ইয়া আদব শেখানো হয়, তাদেরকে এই ধরনের অনেক কিছু শেখানো হয়। সো আমরা শুরুর দিকে ওই যে যেটা বললাম লাইফ রিলেভেন্ট, যখন আমাদের লাইফ রিলেভেন্ট হবে, তখন কিন্তু এখানে পার্টিসিপেশন বেশি থাকবে, এখানে তারা কিছু শিখতে পারবে, এটা নিজের প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসতে পারবে। তো শুরুর দিকে আমরা এই টপিকগুলো নিয়ে আসলাম। এরপর আস্তে আস্তে তিনি টপিক, যেমন তাওহিদ, তারপর হচ্ছে আকিদা, এরকম ব্যাপারগুলো। তো এটার জন্য যে উপযুক্ত সে ধরনের আমরা স্কলার নিয়ে আসতে পারি, স্পেশাল রাখার জন্য সে ধরনের ভাইদের নিয়ে আসতে পারি যারা যেই টপিকের উপরে স্পেশালাইজড। তো এই স্পেশাল হালাকাগুলোতে আসলে খুব বেশি আয়োজন না করে, যেমন আমরা হচ্ছে হালাকার পরে ছোট্ট করে স্ন্যাক্স দিয়ে দিই 10 টাকা 15 টাকার মধ্যে। তো তার মানে এই ব্যাপারগুলো আপনাদের এখানে আসতে পারে, যে আমরা উইকলি এই ধরনের কাজ করব। সেকেন্ডলি, আমাদের উইকলি হচ্ছে বই পড়ার ব্যবস্থা করা উচিত, পাঠচক্র। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা এই যে বললাম যে দিনের উপর টিকে থাকবো বা আমরা উম্মার যে রাহাবার গড়ে তুলবো, এইটার জন্য এই কিতাবাদি দিনই ইলম অর্জন করা খুবই খুবই জরুরি। তো এখানে যেটা আমাদের
কাজ করতে হবে, আমাদের একটা নিজেরা লাইব্রেরি প্রতিষ্ঠা করতে পারি, যে লাইব্রেরি থেকে আমরা বই ধার দিলাম, দিয়ে সবাই পড়লাম। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ যে আমাদেরকে সাপ্তাহিক বা একটা স্পেশাল মানে ফিক্সড টাইমের জন্য আমরা বই দিলাম, সবাই বই পড়লো। প্রত্যেক সপ্তাহে একদিন আমরা বসলাম সবাই, বসে আমরা হচ্ছে এখানে বই নিয়ে আলোচনা করলাম যে আমরা এই বইয়ে আমি কি শিখছি, ফুল আলোচনা একটা রিভিউ দিলাম। নিজেরা যারা অভিজ্ঞ, যারা নিজেরা এই বিষয়ে আগে ভালো ইনভলভ করে আসছি, বিভিন্ন আমরা কোর্স করে থাকি, বিভিন্ন আলিমদের আন্ডারে পড়াশোনা করে থাকি। তো এটার পরে আমরা মোটামুটি নিজেরা একটা ভালো ডিসকাশন করতে পারি, এবং এই ডিসকাশনটা খুবই কাজে দিবে, এবং এটা খুবই জরুরি এটা করা। তাহলে আমাদের ইলম, আমাদের নিজেদের গড়ে ওঠার জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো এরপরে হচ্ছে আমাদের একটা, যদি এটা স্পেশালি পাবলিক ইউনিভার্সিটিতে পসিবল, কারণ আমি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বা আমাদের মতো ক্লোজ ক্যাম্পাসে এটা অলমোস্ট ইম্পসিবল, বাট এটা পাবলিক ক্যাম্পাসে এটা বেশি ফিজিবল হয়, যে তারা যদি স্ট্রিট দেওয়ার ব্যবস্থা করে প্রত্যেক উইকে একদিন, যে এখানে কমিউনিটির ভাইরা গেল, গিয়ে সবাইকে স্ট্রিট দেওয়া করলো। এটা যে ক্লোজ ক্যাম্পাসে বা প্রাইভেট ক্যাম্পাসে ইম্পসিবল সেরকম না, বাট আমি যেহেতু কখনো নিজে এক্সপিরিয়েন্সড হই নাই, এই কারণে হয়তো আমার নিজের ট্রায়ালে দেখা লাগতে পারে, বাট এটা পাবলিক ইউনিভার্সিটি বেশ ভালোভাবে পসিবল, এবং আমরা দেখছি অনেক ভাইরা করেন। তার মানে এই স্ট্রিট দেওয়ার ব্যাপারটা থাকতে পারে, যে আমরা সপ্তাহে একদিন গিয়ে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভাইদের মধ্যে দাওয়াতি কাজ করলাম, যে সময় স্টুডেন্টরা ক্যাম্পাস থাকে, এই সময় সবাইকে গিয়ে গিয়ে দিনে বিভিন্ন বিষয় বোঝালাম, এই বিষয় থাকতে পারে। তো এটা গেল মোটামুটি আমাদের সাপ্তাহিক। তো সাপ্তাহিক এই দুটা বিষয় কিন্তু খুবই জরুরি, যে আমাদের পাঠচক্র, আমাদের কিতাবাদি নিয়ে আলোচনা, অথবা আলিমদের কাছে যাওয়া। যেমন আমাদের এখানে আমরা ট্রাই করি যে মাঝে মাঝে প্রতি সপ্তাহেই ট্রাই করি যে আলিমদের কাছে যাওয়া। ওই যে আবারও যেটা বললাম, বিভিন্ন কারণে কোনো কোনো সপ্তাহে বন্ধ থাকতে পারে, বাট আমরা প্রতি সপ্তাহে এখানে যাওয়াটা জরুরি। কিন্তু দুইটা বিষয় এখানে প্রতি সপ্তাহে করাটা খুবই জরুরি, এবং কোনোভাবে যেন আমলটা বাদ না যায়, সেটা হচ্ছে হালাকা এবং পাঠচক্র বা কিতাবাদি। এই দুটো খুবই জরুরি, যেন স্ট্রিক্টলি মেনটেন করা উচিত প্রতি সপ্তাহে এই দুটা আমল। এরপর হচ্ছে ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রতিদিন, যেমন আমরা এখানে যেটা করি, যে সোমবার থেকে বৃহস্পতিবার, যেহেতু এই কয়েকদিন আমাদের ক্যাম্পাসে ক্লাস ভালো চলে, সেই কয়েকদিন আমরা সিরাহ পড়ি। এরপর বাকি দিনগুলোতে আমরা সাহাবাদের জীবনে পড়ি। তো এই তালিমের প্রতিদিন তালিম, এটা এশার পরে বা মাগরিবের পরে, যে সময়ে আমাদের সবচেয়ে ভালো অ্যাক্টিভিটিস থাকবে, সবার অ্যাটেন্ড করতে পারবে, এই টাইমে আমরা হচ্ছে তালিমের ব্যবস্থা করতে পারি, যেখানে সিরাহ বা সাহাবাদের জীবনী এই জিনিসগুলো পড়াটা মানে বেশি ইফেক্টিভ হয়। কিন্তু এখানে যদি আমরা চাই রিয়াজুস সালেহীন বা হচ্ছে ফাজাইল আমল, যেটা বর্তমানে ওই যে তাহাকিকৃত ফাজাইল আমল, এটাও পড়া যায়। সো এই টাইপের কিতাবাদিও আমরা এখানে পড়তে পারি, কিন্তু রেগুলার একটা কিতাব থেকে পড়া জরুরি। এরপর হচ্ছে কোরআন। হ্যাঁ, এটা জেনে নিলে ফজরে পড়ে বেটার হয়। যেসব ইউনিভার্সিটিতে যেমন প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কোনো হল নাই, বাট পাবলিকে প্রত্যেকটা হল আছে। আমাদের এখানে একটা সেন্ট্রাল মসজিদ আছে, সেখানে যেরকম সেন্ট্রাল মসজিদ আছে, সেই জায়গায় কোরআন হিফজ করা এবং কোরআন শেখা, এই ব্যাপারটা মেনটেন করা জরুরি ফজরের পরে। তো দেখা গেল ফজরের পরে আমরা একটা দুটা করে আয়াত অ্যাটলিস্ট মুখস্থ করলাম, নিজেরা কোরআন তিলাওয়াত করলাম একসাথে। আমরা নিজেরা হচ্ছে যারা এখানে স্থানীয় যে হলের ইমাম বা যে হচ্ছে এটার প্রতি সার্টিফাইড, তার কাছে কোরআন শিখলাম। তো এই ধরনের দেখবেন মানুষজন অনেক আছে, যেটা আসলে রেগুলার থাকা জরুরি, এবং এই দুইটা আমল রেগুলার যেন স্ট্রিক্টলি মেনটেন হয়, এটা জরুরি। আমি যেটা বললাম সাপ্তাহিক এবং প্রত্যেক দিন যে কাজগুলো, প্রত্যেক যে আমলগুলো, এটা মেনটেন করা খুবই জরুরি, কারণ একটা সোসাইটির জন্য। এরপর হচ্ছে আড্ডা। ধরেন আমরা প্রতিদিন একটা সময় বিকেলে হচ্ছে মাগরিবের পরে বা যে কোনো একটা সময় মসজিদে নামাজ পড়লাম, এরপর একটা আড্ডা দিলাম। নিজেরা অল্প কিছু মানুষ থাকুক, অল্প কিছু মানুষ বিভিন্ন গ্রুপে, যেহেতু আমাদের পাবলিক ইউনিভার্সিটি অনেকগুলো হল থাকবে, প্রাইভেট ইউনিভার্সিটি হলে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করে। তো নিজেরা যে কয়েকদিন থাকি, আমরা একটু আড্ডা দিলাম, একটু গল্প করলাম, নিজেরা খোঁজ খবর নিলাম, একজন অপরজনের বিষয়ে জানার চেষ্টা করলাম, তাহলে এই জিনিসটা অনেক নিজে কমিউনিটির ব্যাপারটা তখন হচ্ছে অনেক স্ট্রং হয়। এরপর হচ্ছে দাওয়া। হ্যাঁ, প্রত্যেক দিন এই ব্যাপারটা একটু করার চেষ্টা করা উচিত, যে আমি অ্যাটলিস্ট প্রতিদিন একজন মানুষকে দাওয়াত দিব, নিজের বন্ধুকে, সেটা ক্লাসরুমে হোক অথবা হচ্ছে রুমে গিয়ে হোক অথবা জুনিয়রদের কাছে গিয়ে হোক। তো জেনারেলি যেটা করা যায়, যেমন তাবলিগি মেথডে এটা কাজ করে, গিয়ে ওখানে সরাসরি দাওয়াত দেয়। তো আমরা যেটা করতে পারি, যে আমরা জুনিয়রদের কাছে গেলাম, জুনিয়রদের রুমে গেলাম, গিয়ে তাদের সাথে পরিচিত হলাম, তাদের সাথে গিয়ে গল্প গল্প করে আসলাম,
যারা আমাদের ফ্রেন্ড আছে, ফ্রেন্ডদের কাছে গিয়ে আমরা আড্ডা দিয়ে আসলাম। তো এই যে আমরা যখন তাদের সাথে আড্ডা দিব, আমাদের মধ্যে একটা রিলেশন ভালো হবে। তাদের সেই সময় আমরা দিনই বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি, যেটা আসলে দাওয়া। এটা আসলে সরাসরি দাওয়া। এখানে দিনের একদম সরাসরি কি সালাতের গুরুত্ব একদিন গল্প করতে করতে এটা নিয়ে বলে আসলাম, একদিন গল্প করতে করতে আমরা এখানে বিভিন্ন আইডিওলজিক্যাল ব্যাপারে নিয়ে আলোচনা করে আসলাম। তার মানে এই রেগুলার দাওয়াটা জরুরি এখানে। তো এটা মোটামুটি আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস। এখন এখানে একটা আবার থাকে আমাদের এখানে, আমরা অনেকগুলো প্রোগ্রামের ব্যবস্থা করার কথা বলছি। তার মানে এখানে আমাদের একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, যে আমাদের এখানে ইনকামের একটা ব্যাপার থাকবে, যে ইনকামটা কিভাবে আসবে, ফান্ডিং কিভাবে হবে। তো ফান্ডিং এর জন্য আমি আমার এক্সপিরিয়েন্স এ বলতে পারি এখানে বেশ কয়েকটা আমাদের উৎস থাকতে পারে। তো সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে মেম্বারদের একটা স্যাক্রিফাইস করার টেন্ডেন্সি, যে আমরা আমাদের যারা ফোর্থ ইয়ার আছে তারা একটা অ্যামাউন্টের করে প্রতি মাসে দিল, তারপর যারা থার্ড ইয়ারে আছে তারা একটা করে অ্যামাউন্ট দিল, সেকেন্ড ইয়ারে সবাই একটা অ্যামাউন্ট দিল। তো এইভাবে যদি নিজেরা দেয় তাহলে মোটামুটি বেশ ভালো টাকা উঠবে, যেটা দিয়ে আমাদের অ্যাক্টিভিটিস গুলো সহজ হবে। তারপর খাওয়া দাওয়ার সময় সবাই একসাথে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়া করলাম এরকম। এরপর হচ্ছে অ্যালামনাই। তো আমাদের এরকম একটা ফেসবুক গ্রুপ বা একটা কমন গ্রুপ রাখতে পারে, যেখানে আমাদের ইউনিভার্সিটির যারা দিনই তারা সবাই কানেক্ট থাকলো, যারা অ্যালামনাই, কারেন্ট স্টুডেন্ট সবাই। তো এখানে আমাদের যারা অ্যালামনাই আছে তাদের থেকে আমরা পার মান্থ, অথবা তারা যদি বিভিন্ন সময় ডোনেশন দিতে চায়, আমরা সেইভাবে তাদের থেকে টাকা নিতে পারি। থার্ডলি অথরিটি। তো অথরিটি থেকে যদি আমরা অফিসিয়ালি করতে পারি তাহলে এই জিনিসটা পাওয়ার সুবিধা, যে তখন আমরা হচ্ছে অথরিটি থেকে রেগুলার আমরা অর্থ নিতে পারবো আমাদের সেমিনারের জন্য, বা আমাদের বাৎসরিক যে সিরা কম্পিটিশন বা এই ধরনের প্রোগ্রাম করি, এখান থেকে আমরা টাকা নিতে পারবো, যেটা আমরা নিতে পারি। তো তারপরে হচ্ছে ফোর্থলি আরেকটা উৎস হচ্ছে ফ্যাকাল্টি। তার মানে আমাদের ফ্যাকাল্টিদের মধ্যে কিন্তু দিনই অনেক ফ্যাকাল্টি আছে। তো তাদের থেকে কিন্তু আমরা গিয়ে অ্যাপ্রোচ করে আমাদের ফান্ডিং এর ব্যাপারটা যখন তাদের সামনে উপস্থাপন করব, সেমিনার বা আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস, লেটস সে হালাকার পরে আমরা একটু স্ন্যাক্স এর ব্যবস্থা করি। তো এইগুলোর জন্য আসলে ফ্যাকাল্টিদের থেকে একটা হেল্প নেওয়া যায়। তো আমাদের ফান্ডিংটা মোটামুটি এখান থেকে আসতে পারে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমরা যখন সেমিনার করবো বা বাৎসরিক যখন প্রোগ্রাম করব, এখানে আসলে স্পন্সর ম্যানেজ করা যায়। আমরা দিনই এখন প্রচুর দিনই কমিউনিটিতে, যারা এখন যেহেতু মোটামুটি ন্যাশনাল পর্যায়ে দিনই কমিউনিটি গড়ে উঠছে, এখানে অনেক ধরনের বিজনেসম্যানরা আছে, অনেক প্রকার পাবলিকেশন আছে, অনেক হচ্ছে টেক কোম্পানি আছে। তাদেরকে আমরা অ্যাপ্রোচ করে এই প্রোগ্রামের সময় তাদের থেকে আমরা স্পন্সর আয়োজন করতে, স্পন্সরশিপ নিতে পারি। তো এবং এখানে ওই যে তাদেরকে আমরা বিভিন্ন স্টলকে ভাড়া দিয়ে স্টল থেকে টাকা নিতে পারি। তো তার মানে আমাদের এই ধরনের ফান্ডিং আসতে পারে প্রোগ্রামের ক্ষেত্রে, স্পন্সর বা স্টল। আর জেনারেল অ্যাক্টিভিটি চালানোর জন্য উপরে চারটে যেটা বললাম, যে মেম্বারদের থেকে ওঠানো, অ্যালামনাই, অথরিটি, ফ্যাকাল্টি, তো এই ব্যাপারগুলো আসতে পারে। তো আমার মনে হয় মোটামুটি আলোচনা করতে পারছি যে রেগুলার কি কি আমাদের অ্যাক্টিভিটিস বা দাওয়া কার্যক্রম কি কি থাকতে পারে। আচ্ছা, মাশাল্লাহ ভাই, মোটামুটি এখানে অনেক পয়েন্ট আসছে। এখান থেকে সবাই যে সবকিছু করতে হবে এটা জরুরি না। এখানে যেটা জরুরি আপনি হচ্ছে যে কাজটা শুরু করা, কাজটা শুরু করে আপনি সাপ্তাহিক করেন, ডেইলি করেন, আর মান্থলি করেন। এইটা হচ্ছে যে পুরোপুরি হচ্ছে যে আপনাদের সক্ষমতা, আপনাদের লোকবল এবং আপনাদের ফান্ডিং। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনারা ফান্ডিং এবং হচ্ছে যে ফান্ডিং এর যে বিষয়টা, এটা যে ভাই বললেন, আমি যত কাজই করছি দেখতে পাইছি যে কোনো কাজে হচ্ছে যে আপনি যদি উদ্যোগ নেন আর যদি আল্লাহর উপর ভরসা করেন, মানে ফান্ডিং এর জন্য কোনো কাজ আটকে থাকে না আর কি। কোনো না কোনো ভাবে আল্লাহ ম্যানেজ করে দেন এবং মানে কাজটা হয়ে যায় এবং প্রোগ্রামটা হয়ে যায় আর কি। তো আর যেটা বললেন যে রেগুলার ফান্ডিং এর যে বিষয়টা, ওটা ওটা যদি রেগুলার থাকে তাহলে হচ্ছে যে আমাদের মানে আর কোনো চিন্তা ভাবনা করা লাগে না আর কি। তো এখন হচ্ছে যে ভাই যেগুলো বললেন যে ডেইলি কাজ এবং হচ্ছে মান্থলি কাজ, সবগুলা কাজ করা লাগবে জরুরি না। আপনি এখানে ডেইলি 5টা কাজের কথা বলছে, আপনি একটা কাজ করেন। লেটসে আপনি হচ্ছে রেগুলার যে একজনের সাথে দেখা করেন, দাওয়াত দেওয়ার যে বিষয়টা, উইকলি অনেকগুলা কাজ বলছে, আপনি সেখান থেকে শুধু পাঠচক্রটা চুজ করতে পারেন, মানে পিক পিক করলেন। মান্থলি আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া বা একসাথে একটু খাওয়া দাওয়া করা, হ্যাঁ, সবাই একটু বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, যে কোনো বিষয় আপনি করতে পারেন। মানে মোট কথা হচ্ছে যে আপনি কাজটা শুরু করেন এবং কাজটা শুরু করে যেখানে প্রত্যেকটা মানে সেগমেন্ট থেকে আপনি একটা 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 করে টপিক চুজ করেন এবং হচ্ছে যে একটা একটা কাজ আস্তে ধীরে আগান। ভাইরা 15-16 বছরে হচ্ছে যে এই সবগুলা কাজ এট এ টাইম একসাথে করতে পারতেছে, ডেইলি, মান্থলি, উইকলি। কিন্তু আমরা তো ধরে এটা করতে পারবো না, আমরা জাস্ট একটা বা দুইটা কাজ দিয়ে আমরা শুরু করতে হবে, কিন্তু সেই কাজটার সাথে লাইকা থাকতে হবে। আমার স্টিল মনে পড়তেছে যে
বাকিউল্লাহ ভাই একদিন আমাকে বলতেছিল যে আমাদের যে রেগুলার যে তালিম হয় এই তালিমে প্রতিদিন যে মানুষজন থাকে তা কিন্তু না, এমনও হয়েছে মাঝে মধ্যে একা একা ভাই নিজে তালিম করছে। তো বিষয়টা হচ্ছে ওই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে ইস্তিকামাত থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি একটা কাজই ধরলেন, দুইটা কাজই ধরলেন, এই দুইটা কাজই আপনি জাস্ট একদম আহ, জান প্রাণ লাগিয়ে করলেন, বা হচ্ছে যে আপনারা যে 4-5 জন কমিটেড থাকবেন কাজটা শুরু করার ক্ষেত্রে, বা আরো বেশি হইলে আরো ভালো, এই 4-5 জন যেন রেগুলার থাকেন। যত স্যাক্রিফাইস করা লাগে, একটা যদি ক্লাস মিস দেওয়া লাগে সেটা ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু সেটা আপনি বিবেচনা করবেন যে ক্লাসটাকে বেশি গুরুত্বপূর্ণ কিনা, মানে প্রোগ্রামের থেকে। তো আপনি চেষ্টা করবেন যে মানে স্যাক্রিফাইস এটা নিজের সময় হইতে পারে, মেধা হইতে পারে, শ্রম হইতে পারে, মালও হইতে পারে কি। এই স্যাক্রিফাইস এবং ইস্তেকামাতের যে বিষয়টা, এগুলো যদি মাথায় রাখেন এবং একটা একটা দুইটা দুইটা করে কাজ শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আস্তে ধীরে আমরা ক্যাম্পাসে অনেক কাজ করতে পারবো, এবং ক্যাম্পাসে অনেক বেশি ইস্টাবলিশমেন্ট, মানে আমাদের কমিউনিটি অনেক ইস্টাবলিশ হইতে পারবে আর কি। তো অনেক সময় হয়ে গেছে, আমি সংক্ষেপে, খুবই সংক্ষেপে হচ্ছে ভাইয়ের কাছে কয়েকটা টপ মানে পয়েন্ট জানতে চাইবো। যে হচ্ছে যে আমরা আসলে এই কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে আসলে কি কি জিনিস মাথায় রাখার দরকার আর কি, মানে কোন জিনিসগুলো যদি মাথায় না রাখি তাহলে লাভের চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। কারণ আম, আমাদের যেহেতু এখানে অভিজ্ঞতা কম, বা এই টাইপ অফ দিনী কমিউনিটির সাথে আমাদের আহ, চলাফেরা নাই, তো এই কি কি জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে, যে যেন আমরা কোনো ভুল না করে বসি, যে ভুলের কারণে আমাদের এমন মাসুল দিতে হয় যে আমাদের আমাদের কাজকর্ম বন্ধ করে বসে থাকতে হবে। তো এই জিনিসগুলো যদি মানে এই কয়েকটা পয়েন্ট সংক্ষেপে যদি বলতেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমি প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হলো যে আমাদের ক্যাম্পাসে সকল যারা দিন প্র্যাকটিস করতে চায় এদের সেফটি, এদের সিকিউরিটি এনশিওর করা। দেখেন আমাদের ফুল কমিউনিটি কিন্তু মেন একটা উদ্দেশ্যই হচ্ছে ক্যাম্পাসে একটা তাদের যেন দিন মানতে পারে সেই পরিবেশটা তৈরি করে দেওয়া। সো আমি যদি এটাই করতে না পারি তাহলে আসলে অন্য সবগুলোই আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসই মানে অন কাইন্ড অফ কিছুটা ভ্যালুলেস হয়ে যায়, যে আমরা যে উদ্দেশ্যে করতে চাই সেই উদ্দেশ্যই আমরা ফিল আপ করতে পারলাম না। তার মানে যখনই আমাদের কোনো একটা মুসলিম ভাই বা বোনের ওপর কোনো ধরনের এই যে পর্দা নিয়ে, দিন মানা নিয়ে, দিনী লেবাস নিয়ে, যে কোনো কিছু নিয়ে কটাক্ষ হবে, যে কোনো কিছু নিয়ে তাদের বিরুদ্ধে ট্যাগিং হবে, তাদেরকে এটার জন্য বৈষম্য শিকার হতে হবে, ওইখানে আমাদের সবার আগে আমাদের ওখানে স্টেপ নিতে হবে। হ্যাঁ, এখন স্টেপ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এখানে হিকমা অবলম্বন করতে হবে। অবশ্যই এখানে প্রপার স্টেপ ফলো করতে হবে, যে আমি সরাসরি গিয়ে এখানে রাগের মাথায় যা ইচ্ছে করে ফেললাম এরকম না। কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন মানে জেনারেল একটা বাহিরের কমিউনিটির কথা চিন্তা করি তারা কিন্তু ফুল কানেক্টেড না, কিন্তু এইখানে যে শিক্ষক, যেই ক্লাসমেট আমাকে কটাক্ষ করছে তার সাথে কিন্তু আমরা আরো কয়েকটা বছর কন্টিনিউ করতে হবে, ক্লাস করতে হবে, তার সাথে আমার আরো কমিউনিকেট করতে হবে। তার মানে এমনভাবে এখানে আমার কাজ করতে হবে হিকমা অবলম্বন করে, সেটা অনলাইনে অফলাইনে উভয় জায়গাতে, যেন এখানে এমন কিছু না হয় যেটার কনসিকুয়েন্স কখনো ভালো হবে না, এরকম যেন না হয়। কনসিকুয়েন্স ভোগ করতে হয় এরকম যেন না হয়। এখানে আমার খুবই হিকমা অবলম্বন করে কিভাবে অ্যাপ্রোচ করলে সেটা সবচেয়ে বেস্ট সলিউশন হবে, কিভাবে কাজ করলে সেটা নিয়ে কোনো ঝামেলা হবে না, সেভাবে আগাতে হবে। যেমন ফ্যাকাল্টি কোনো প্রবলেম করছে, তাহলে আমরা ফ্যাকাল্টিকে কি সুন্দর মতো একবার অ্যাপ্রোচ করতে পারি, তারপরে না হলে চুপ থাকতে পারি। এরপর হচ্ছে এটা নিয়ে আমরা আমাদের অন্যান্য অথরিটির কাছে, অন্যান্য ফ্যাকাল্টিদের সাথে ডিসকাস করে এটা কিভাবে সলভ করা যায়। এরপর এরকম প্রপার স্টেপ আস্তে আস্তে, এমন না আমরা হুট করে আছে কিছু আমার ফ্রেন্ড বলছে আমি গিয়ে এটা পাবলিক পোস্ট করে ফেললাম যে আমার ক্লাসমেট আমাকে এই বলছে সে বলছে। তো এটা কিন্তু না, এটা কিন্তু প্রপার একটা সলিউশন দরকার, নিজে একটা ওন করা দরকার। এখানে একটা ফ্যাক্ট কি, যে ভার্সিটিকে নিজের কমিউনিটিকে আমার ওন করা দরকার। যেটা আমার ভার্সিটির একটা ছাত্র, আমার এটা নিজের কমিউনিটির একটা মানুষ, এটা যখন আমরা নিজেরা ওন করতে পারবো, নিজের মানুষ বলে চিন্তা করতে পারবো, নিজের পরিবার বলে চিন্তা করবো, তখন আমাদের জন্য এই জিনিসগুলো হ্যান্ডেল করা সহজ। আর যে ইস্যুগুলোতে আমরা দেখতেছি পাবলিকলি পাবলিকলি একটা ছেলেকে বা মেয়েকে হিউম্যানাইজ করা হচ্ছে, এবং তাকে হচ্ছে এখানে কটাক্ষ করা হচ্ছে, এখানে তার দিন মানতে বাধা দেওয়া হচ্ছে, তখন তো এটা পাবলিকলি আসবে। কিন্তু এই যে আমাদের হিকমা অবলম্বন করে প্রপার স্টেপ নেওয়া উচিত। আর এখানে একে তো স্টেপ স্টেপ অবশ্যই নিতে হবে, কারণ চুপ থাকা যাবে না, কারণ চুপ থাকলে আমাদের মেইন মোটোই এখানে পূরণ হচ্ছে না। আবার আমি যদি এমনভাবে রিয়্যাক্ট করি যেটা আসলে বাজে হবে, তাহলে এটার কনসিকুয়েন্স হিসাবে আমাদের হয়তো পুরো কমিউনিটিকেই নিষিদ্ধ করে দিল, পুরো কমিউনিটি নিয়েই ঝামেলা পড়ে গেলাম। এটাও যেন না হয়, সো আমাদের এই জিনিসটা খুব মেনটেন করে নিজেরা পরামর্শ সাপেক্ষে সুন্দর মতো জিনিসটা হ্যান্ডেল করতে হবে। এটা আমাদের ফার্স্ট পয়েন্ট যে মাথায় রাখতে হবে। সেকেন্ডলি, এই যে প্রবলেমটা এটা কেন হয়,
কারণ ক্যাম্পাসে আমাদের প্রভাব নাই, ক্যাম্পাসে আমরা শক্তিশালী না। ক্যাম্পাসে তার মানে আমাদেরকে শক্তিশালী হতে হবে, ক্যাম্পাসে আমাদের একটা প্রভাব বিস্তার করতে হবে, যেই প্রভাবের জন্য অটোমেটিক্যালি আমাদের এই ইসলাম ফোবিক জিনিসটা কমে যাবে। তার মানে এই প্রভাব বিস্তার কিভাবে হতে পারে, এটার জন্য অনেকগুলো কাজ করা যায়। আমি ছোটখাটো কিছু বিষয়ে বলি। যেমন ফার্স্টলি হচ্ছে রেজাল্ট ফলো করা। হ্যাঁ, আমাদের রেজাল্ট ফলো করাটাই কিন্তু একটা দিনই ছেলের জন্য সবচেয়ে সহজ। হ্যাঁ, এখানে একটা ব্যাপার থাকে যে যারা একদম কোর মেম্বার হয়, লেটস প্রেসিডেন্ট বা জিএস, আমি দেখছি তাদেরকে হয়তো কিছু বিষয়ে একাডেমিক্সে একটু স্যাক্রিফাইস করতে হয়। তাদের রেজাল্ট তুলনামূলক হয়তো আগে সে 3.9 এর উপরে ছিল সিজি, সে টপ পজিশনে ছিল, কিছুটা পিছনে চলে গেছে, কিছুটা স্যাক্রিফাইস করতে হয়েছে। কিন্তু এখানে ব্যাপারটা যেটা থাকে সেটা হচ্ছে যে বাকি সবার খুব ভালো করে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট থাকতে হবে, তাদেরকে সবাইকে হেল্প করতে হবে, তাহলে জিনিসটা মেনটেন করা সম্ভব। সেকেন্ডলি এখানে একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে আমরা অন্যান্য অন্যান্য ক্লাবে বা অন্যান্য সোসাইটিতে অ্যাটেন্ড করা বা হচ্ছে সিআর হওয়া, এই ব্যাপারটা বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন, এই ব্যাপারগুলো এটা হচ্ছে আমরা কিভাবে হ্যান্ডেল করব। এখানে আসলে কিছু ব্যাপার থাকে, যেমন আমরা যখন অন্যান্য ক্লাবের কথা বা হচ্ছে সোসাইটির কথা চিন্তা করি, বা আমরা যখন সিআর এর কথা চিন্তা করি, তখন আমাদের কিছু ব্যাপার থাকে যে এখানে ফ্রি মিক্সিং থাকে, এখানে অনেক সময় সারিয়া মেনটেন করা যায় না। আবার আমরা যদি এখান থেকে পরিপূর্ণভাবে নিজেদের দূরে রাখি, তখন দেখা যায় ক্যাম্পাসে এখানকার যারা লিড দিচ্ছে এদের মধ্যে হয়তো বামপন্থী বেশি হবে, এদের মধ্যে ইসলামফোবিক বেশি থাকবে, যারা বেটার পজিশনে থাকবে। তাহলে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এখানে সবচেয়ে ভালো হয় যে যার পার্সোনাল বিষয়ে ছেড়ে দিলে, যে সে সবার সাথে পরামর্শ করে তার ভালো লাগা খারাপ লাগা দিকগুলো সে চিন্তা করে সে যে তার জন্য যেটা বেটার সেটা করবে। কিন্তু এখানে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যারা একদম কোর বেসিক ভাবে লিড দিচ্ছে, লেটস সে প্রেসিডেন্ট বা থার্ড ইয়ার থেকে চিন্তা করলে জিএস, এই টাইপের মানুষগুলোর ক্ষেত্রে এই সারিয়ার মেনটেন করাটা খুবই জরুরি। মানে তারা যদি দেখা যাচ্ছে যে অন্য কোনো ক্লাবে গিয়ে এখানে সে ফ্রি মিক্সিং এ লিপ্ত হচ্ছে, বা তারা হচ্ছে এই ধরনের হারাম অ্যাক্টিভিটিসে থাকতেছে, এটা আসলে ওভারঅল দিনই পরিবেশটাকে, ওভারঅল দিনই সোসাইটিটাকে এখানে প্রশ্নবিদ্ধ করে। সো এখানে তাদের কোর ব্যাপারটাকে যেমন স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, বাকি আবার বাকি মেম্বারদের ক্ষেত্রে বা কোর একদম হার্ড কোর মেম্বার বাকিদের ক্ষেত্রে আসলে এটা পার্সোনাল লেভেলে ছেড়ে দেওয়া উচিত। সে তার অভিজ্ঞ ভাইদের সাথে, আলিমদের সাথে ডিসকাস করে তার জন্য যেটা বেটার মনে হয়, সে যেভাবে আগাতে চায় সেভাবে আগাতে পারে। এবং এখানে আসলে জোরাজুরি না করে বরং ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, যে এখানে থাকা উচিত যে আমি তার ক্ষেত্রে কিভাবে তাকে হ্যান্ডেল করব, সে কিভাবে আগাবে। আর এখানে একে তো উত্তম আখলাক দেখানো, সে যে ডিসিশন নিক, যেভাবে আগাক, সে যেহেতু আমার কমিউনিটি পার্ট, তাহলে তার সাথে আমার উত্তম আখলাক থাকা উচিত, তার সাথে খুব ভালো রিলেশন থাকা উচিত। আর সেকেন্ডলি হচ্ছে এখানে এই যে উদার মাইন্ডের হওয়া, সে যেহেতু পরামর্শ করে তার মতো করে ডিসিশন নিছে, সে তার মতো করে আগাক, কিন্তু আমি তাকে আমার কমিউনিটি থেকে যতটুকু বেটার সার্ভিস দেওয়া এটা দিয়ে থাকি। হ্যাঁ, কেউ যদি এখানে লেটস হারাম রিলেশনে জড়িত হয়ে গেছে, বা হচ্ছে সে এখানে ড্রাগস নেওয়া স্টার্ট করছে, বা এখানে খারাপ এমনভাবে সে ফ্রি মিক্সিং এ লিপ্ত হচ্ছে যে প্রকাশ্যে, সেক্ষেত্রে অবশ্যই তো সে আমাদের পার্ট হতে পারে না। এরপর একটা ব্যাপার থাকে হচ্ছে এখানে ফ্যাকাল্টিদের ইনভলভমেন্ট। তো আমাদের সাথে এখানে যেহেতু আমাদের প্রতিটা ক্যাম্পাসেই দেখা যায় যে বেশ কিছু দিন টিচার আছেন যারা দিন মানার চেষ্টা করেন, এবং টিচারদের মধ্যে ব্যাপারটা থাকে। তো এখানে আসলে ওনাদের সাথে আমাদের ভালো কমিউনিকেশন থাকতে হবে। ওনাদের সাথে ওনাদেরকে কি অ্যাপ্রোচ করা, ওনাদের সাথে আলোচনা করা, ওনাদের সাথে গল্প, দিনের বিভিন্ন বিষয় নিয়ে, ক্যাম্পাসের বিভিন্ন বিষয়ে ডিসকাস করা, এটা খুব জরুরি। কারণ এটা হচ্ছে তাহলে ফ্যাকাল্টিদের আমাদের সাথে এঙ্গেজ করতে হেল্প করবে। তো যখন যারা দিন মানতে চায় তারা সেও চাইবে অবশ্যই আরেকজন যে দিন মানতে চায় সে যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হয়, তার উপর কোনো প্রকার ঝামেলা না আসে, এবং ওভারঅল ক্যাম্পাসের অবস্থা, ক্যাম্পাসের মডেস্টি, ক্যাম্পাসের দিনই অবস্থা আস্তে আস্তে বেটার হয়, এটা অবশ্যই চাইবে। তার মানে এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে যে আমরা ফ্যাকাল্টিদের সাথে যারা দিন মানতে চায়, যারা দিনে যারা কাজ করতে চায়, তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে আমাদের নিয়ে আসা। যেমন আমরা বললাম হালাকায় তাদেরকে ইনভাইট করা, অথবা হচ্ছে তাদের সাথে বিভিন্ন বিষয়ে ডিসকাশন করা, ক্যাম্পাসের বিভিন্ন প্রয়োজনে তাদের থেকে হেল্প নেওয়া, তাদের সাথে গিয়ে গিয়ে অ্যাপ্রোচ করা, এই জিনিসটা মেনটেন করতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই এই যে আমরা বললাম যে স্টাডি সার্কেল বা দিনই অ্যাক্টিভিটিস, এখানে কিছু মানুষের থাকা উচিত যারা আসলে পাবলিকলি থাকবে এবং সবার লেটস সে দিনে কোনো বিষয় নিয়ে কনফিউজড, যে
সেকুলারিজম, লিবারালিজম, যে কোনো বিষয় নিয়ে সে কনফিউজড, সে যেন তার সাথে এসে কথা বলতে পারে, সে যেন তাকে জিনিসগুলো সুন্দর মতো বোঝাতে পারে, এই জিনিসটা থাকতে হবে, থাকা উচিত। এবং এখানে আরো ব্যাপার থাকে, যেমন পার্সোনাল, সবাই অনেককে অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করে, পার্সোনাল অনেক প্রবলেম থাকে। তো আমাদের এমন একটা নিজেদের ক্যাম্পাসে লুক থাকা উচিত, ক্যাম্পাসে এমন একটা পার্সোনালিটি থাকা উচিত, যেন যে কেউ যে কোনো ধরনের প্রবলেমে পড়লে তার ফার্স্টই মাথায় আসে যে আচ্ছা এই কমিউনিটির ভাইদের কাছে গেলে আমরা একটা বেটার সলিউশন পাবো। তো যখন আমরা এই ধরনের কাজ, এই ধরনের হেল্প করতে পারবো, যে একই সাথে তাকে আমরা ইলমি দিকগুলো কভার করতে পারতেছি, সেই সাথে যার যে ধরনের প্রবলেম, সেই প্রবলেমের সময় আমরা হেল্প করতে পারতেছি, এই ধরনের যদি আমাদের মেন্টালিটি থাকে, নিজেরা আমরা ব্যবস্থা করতে পারি, এটা ক্যাম্পাসে ওভারঅল পরিবেশ এবং সাধারণভাবে সবাইকে এখানে এক রাখবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আহ, সবাই আমার কমিউনিটি পার্ট হয় বাট এরকম না। অনেকেই কমিউনিটি বাইরে থাকবে, কিন্তু তাকে আমার কমিউনিটি পার্ট মনে করতে হবে যদি সে দিন মেলার চেষ্টা করে। তার মানে যেই দিন মেলার চেষ্টা করবে সে আমার কমিউনিটি পার্ট, ইভেন দো সে আমার ইসি কমিউনিটিতে নাই, সে হয়তো আমার মূল কমিউনিটিতে নাই, এরপরও তাকে আমার ওন করতে হবে যেন সে আমাকে ওন করে। এরকম আমরা অনেক দেখছি যে, যে হয়তো দিন মানার চেষ্টা করে বা দিনকে ভালোবাসে, কিন্তু সে আমাদের কমিউনিটি পার্ট না, বাট আমাদের কমিউনিটির উপর কোনো একটা অ্যালিগেশন আসছে, সেই গিয়ে সলভ করে দিয়ে আসতেছে, সেই গিয়ে বলতেছে যে দেখো আমি কমিউনিটি পার্ট না, তারপর আমি জানি সে কমিউনিটিতে ভালো। আবার তার যখন কোনো প্রবলেম হচ্ছে তখন আমরা আগায় যাচ্ছি, যার ফলে এই যে একটা ভালোবাসার বন্ধন থাকা, এইটা থাকাটা জরুরি। এবং এই যে আমি যখন তাকে ওন করবো তখন সেও আমাকে ওন করবে, আমরা একসাথে কাজ করব। এই একসাথে কাজ করার মেন্টালিটি থাকতে হবে, যে লেটস সে আজকে এখানে কোনো হারাম কনসার্ট হচ্ছে, তার এগেইনস্টে আমরা কাজ করতে চাই, আজকে এখানে কোনো একটা ছেলেকে ইসলাম মানার জন্য বাধা দিচ্ছে, এটা কিন্তু সবার প্রবলেম। আজকে তাকে বাধা দিচ্ছে মানে এটা একজন এতাতি তাবলিক, একজন সুরাপথী তাবলিক, একজন যেই যেই মতো দর্শের হোক, যে যেই ঘরানার হোক, সবার ক্ষেত্রে কিন্তু সেম প্রবলেম। আজকে ক্যাম্পাসে একটা কনসার্ট হচ্ছে, সেটা সবারই কনসার্ট। আজকে ক্যাম্পাসে একটা হারাম কাজ হচ্ছে, সেটা সবারই কনসার্ন হওয়া উচিত। ক্যাম্পাসে ফ্রি মিক্সিং বাড়তেছে, হারাম রেশিসি বাড়তেছে, এখানে অবস্থা মানে প্রকাশ্যে ফাহিশা বাড়তেছে, এটা সবারই কনসার্ন, যে বিষয়ে সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। তো আমাদের এটা বুঝতে হবে কোন ক্ষেত্রে আমি কার সাথে একতা মেনটেন করব, কাজ করব। তো ওই যে এই ব্যাপারটা এখানেও আসে যে কখন আমার ক্যাম্পাসে একতা থাকবে, যখন আমি কাজ করব। যখন আমি অ্যাক্টিভিজম করব তখনই আমার একতা থাকবে। যখন আমি অ্যাক্টিভিজম করব না, তখনই আমার আইডিওলজিক্যাল ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা লাগবে, নিজেরা একে অপরকে অপছন্দ করবো। কিন্তু সবাই একত্রিত হয়ে যখন ফাহিশার বিরুদ্ধে কাজ করব, যখন একত্রিত হয়ে যখন হারামের বিরুদ্ধে কাজ করব, আবার যখন একত্রিত হয়ে যখন আমরা প্রোডাক্টিভ কাজ করব, সবার কল্যাণের জন্য কাজ করব, তখন ঠিকই আবার আমাদের মধ্যে ভালো একটা বন্ডিং সৃষ্টি হবে। তো এই ধরনের কাজগুলো করা জরুরি। এটা ঠিকভাবে মেনটেন করতে পারলে ক্যাম্পাসে প্রভাব বা মেনটেন, প্রভাবটা কন্টিনিউ করা, প্রভাব বজায় রাখা, এটা রাখা জরুরি। সো এই যে আপনারা চিন্তা করতে পারেন, অনেকে এখানে আমাদের শুরুতে ভাই যেরকম বললেন যে কেসের এই ধরনের এত বছর ধরে তারা একটা বেটার পজিশনে আছে বা তারা একটা প্রভাব বিস্তার করে আছে, তার অন্যতম একটি রিজন হচ্ছে এই যে এইটা মেনটেন করতে পারা, যে আমরা একত্রে কাজ করতে পারা, যখন যেখানে একত্রিত হবে যতটুকু জায়গায় কি ইনভলভ করতে হবে, এইটা ইনভলভ করা জরুরি। এবং যে আমার কমিউনিটির সরাসরি পার্ট না, তাকেও এই ধরনের সার্ভিসগুলো দেওয়া, তাকেও আবার আমার নিজের ভালোবাসার বন্ধনে রাখা, যে তাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, সে যেমন আমাকে আল্লাহর জন্য ভালোবাসে, সে যখন দেখবে আমি ক্যাম্পাসে বেটার এটা পজিশনে কাজ করতেছি, আমি যখন দেখবো সে দিন মানার চেষ্টা করতেছে, তখন আমরা একসাথে থাকতে পারবো, একসাথে কাজ করতে পারবো। সো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, যে ক্যাম্পাসে প্রভাব যেন আমার খুব ভালো মতো মেনটেন হয়, ক্যাম্পাসে যেন একটা প্রভাব থাকে, এটা খুব বেশি জরুরি। অলওয়েজ সবার কাছে একটা অ্যাকসেপ্টেন্স থাকে, সবাই যেন আমাদের রেসপেক্ট করে, এবং আমাদের মধ্যে এই একতার জিনিসটা ঠিক রাখা, যে আমি যখন হারামের বিরুদ্ধে কাজ করতেছি তখন যেন আমরা সবাই এক হই। হ্যাঁ, যখন আবার আমরা মসজিদে গেছি, হয়তো কেউ পাশে তালিম করতেছে, এ পাশে আমরা সিরা পড়তেছি, এরকম হতেই পারে, সমস্যা নেই। কিন্তু যখন আমরা কাজ করবো তখন আমরা একসাথে কাজ করবো। সো এই জিনিসটা মেনটেন করলে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রভাব বিস্তার করতে পারবো। আরেকটা হচ্ছে পরামর্শ হয়ে কাজ করা, যে আমরা যখন সবাই একসাথে পরামর্শ হয়ে কাজ করবো, একজন আমির, আমরা বললাম আমি ভিত্তিক সোসাইটি, সে যদি আমির একা সব ডিসিশন নেয়, সে ভুল করবে মাস্ট, সেখানে কিন্তু সমস্যা হবে, অবশ্যই হতেই পারে। তো আমরা যখন সবার সাথে পরামর্শ করে হিকমা অবলম্বন করে কাজ করব, তখন আমাদের প্রত্যেকটা বিষয়ে ডিসিশন নেওয়া, কাজ করা অনেক সহজ হবে। আমরা সেটা ইসলামের, যখন ইসলাম বিদ্বেষ নিয়ে কাজ করি অথবা ইসলাম দাওয়াত দেওয়ার জন্য কাজ করি, উভয় ক্ষেত্রেই আমরা যখন পরামর্শ হিসেবে আমিরকে মেনে পরামর্শ ভিত্তিক ভাবে কাজ করব, তখন অবশ্যই আল্লাহ বারাকা দিবে, আমাদের জন্য কল্যাণকর ফয়সালা করবে এবং আমাদের প্রভাব থাকবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় মোটামুটি সবগুলো পয়েন্টই আলোচনায় আসছে। তো বেশ লম্বা সময় যারা আমাদের সাথে ছিলেন, অনেকগুলা বিষয় আশা করি ক্লিয়ার ক্লিয়ার হয়েছেন। আমি আশা করব
এই আজকে যে আলোচনাটা হইছে, এই আলোচনাটা এটা একটা রিসোর্স হিসেবে থাকবে, এবং পরবর্তীতে এই আলোচনা শুনে, এই আলোচনা থেকে নোট নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন ভার্সিটিতে এবং বিভিন্ন সময়, ঠিক আছে, আমরা কাজ শুরু করতে পারবো। এবং বিভিন্ন ক্ষেত্রে, এখানে তো আসলে শুধু কাজ শুরু করা না, আজকে আলোচনায় যা যা হয়েছে, আপনারা যারা মানে শেষের দিকে এসে জয়েন করছেন, আমি একটু বলি। এখানে আসলে প্রথমে আলোচনা করা হয়েছে যে কেন আপনার ভার্সিটিতে বা কলেজে হচ্ছে আপনার দিনী কমিটি গড়ে তুলতে হবে, পরবর্তীতে আপনি কিভাবে দিনী কমিটি একটা প্রতিষ্ঠা করবেন, সেটার ফরমেশন কি হবে, দায়িত্বগুলো কি হবে, পদগুলো কি হবে, এরপরে হচ্ছে আপনি ডেইলি, মান্থলি বা উইকলি কি কি ধরনের কাজ করবেন, এবং লাস্টলি আপনি হচ্ছে যে কি কি জিনিস মাথায় রাখবেন। ভাই লাস্টে চমৎকারভাবে আলোচনা করছে যে আমাদের আসলে কি কি বাইন্ডিংস, আমরা যারা এই কাজের সাথে সম্পৃক্ত হব, তাদের মধ্যে আসলে কি কি বাইন্ডিংস আসলে মেনে চলা দরকার এই কাজটাকে প্রায়োরিটি দিয়ে। কারণ আপনি যখন একটা ক্যাম্পাসের এমন একটা কমিউনিটিকে ওন করতে চাইবেন, তখন কিন্তু আপনার এটার সাথে আপনার ডিগনিটি, আপনার হচ্ছে যে সবকিছুকে আমাদের যারা ইসলামপন্থী আছে, আর একটু যারা হুজুর টাইপের আছে, দেখবেন যে তাদেরকে সবাই জাজ করে, অনেক বেশি পরিমাণ জাজ করে। তো সেই জাজের আমাদেরকে কেউ যখনই জাজ করতে আসবে, সেজন্য আমার থেকে একটা পজিটিভ একটা আউটপুট বা পজিটিভ একটা ইমপ্রেশন নিয়ে যেন সে আমার কাছ থেকে যাইতে পারবে, আমাদের কমিউনিটি থেকে যেতে পারে। এটা মাথায় রাখতে হবে অলওয়েজ, যে আমি একটা কমিউনিটির প্রতিনিধিত্ব করতেছি ক্যাম্পাসে। আমি হচ্ছে যে মানুষকে হচ্ছে দিনের দিকে ডাকি, আমি মানুষকে হচ্ছে যে এমন একটা মানে আদর্শের দিকে ডাকি, যে আদর্শ সবচেয়ে মহান এবং সবচেয়ে মানে মানে মানব কল্যাণের জন্য সবচেয়ে উপযোগী। তো সেই সেই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। এমন কোনো হারাম বা অশ্লীল বা হচ্ছে ফাহিশা কোনো অ্যাক্টিভিটিজের সাথেই আমাদের জড়িত থাকা উচিত না। বিভিন্ন ক্লাব, সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের মতো মানে সবাই এখানে মোটামুটি যারা শুনছেন সবাইকে জাযাকুমুল্লাহ খৈরান। তেমন কোনো প্রশ্ন আসে নাই, যেটা আসছিল যে আইওটি মডেলের মতো হচ্ছে যে সব ক্যাম্পাস আলোচনা করা যায় কিনা। তো সেটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অলরেডি উত্তর দিচ্ছেন। আর যারা এতক্ষণ শুনছেন, আশা করবো সবাই ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আরো আগামী শুক্রবারে আমাদের আরো একটি পডকাস্ট হবে সিরাতের উপরে, এবং ইনশাল্লাহ সামনে হয়তো আমাদের আরো বড় একজন গেস্টকে আমরা রেগুলার পডকাস্ট করার চেষ্টা করব। তো বাকিবিল্লাহ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খৈরান। এই ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করবো সামনেও অন্য কোনো টপিকে আপনি আমাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করবেন আর কি। আপনার যদি কিছু বলা থাকে। ইয়াকা ভাই, আহ, আমি একটু লাস্টে একটা বিষয় একটু সবাইকে কনসাল্ট করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন আসলে এই আলোচনাগুলো একটা সেমিনারে বা একটা পডকাস্টে হবে ব্যাপারটা এরকম না। আমাদের অ্যাক্টিভিটিস নিয়ে আমরা কিভাবে প্রভাব বজায় রাখবো, আমরা কি কি জিনিস মেনটেন করবো, এটা নিয়ে আমাদের রেগুলার নিজেরা যেমন মিটিং করা উচিত, রেগুলার এটা নিয়ে সেমিনার, এটা নিয়ে পডকাস্ট, এটা নিয়ে আলোচনা শোনা উচিত। তাহলে যেমন নিজেদের বিভিন্ন আইডিয়া মাথায় আসবে, ঠিক সেরকম এটা আমাদের প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা সহজ হবে। ক্যাম্পাসের প্রত্যেকটা প্রবলেম ধরে ধরে আমরা সেটার সলিউশন, বেটার একটা রিসোর্স ব্যবস্থা করতে পারবো। তখন আমাদের একটা ভালো সুন্দর ক্যাম্পাসে আমরা কিভাবে কাজ করব সবকিছু মেনটেন করে কাজ করতে পারবো। তার জন্য আমাদের এখানে যে ধরনের সাপোর্ট লাগে, ভার্সিটির দিনের পরিবার আলহামদুলিল্লাহ কিছু ভালো উদ্যোগ নিচ্ছেন। আরো বিভিন্ন ভাই আমরা দেখি যারা হচ্ছে শক্তি ভাই আছেন, রাফিউজ্জামান ভাই আছেন, জাকির মাসুদ ভাই আছেন, সহ আরো আরো আমাদের অনেক ভাই আছেন যারা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছেন, গিয়ে ক্যাম্পাসে কাজ করতেছেন। তারা ক্যাম্পাসে গিয়ে এই ব্যাপারগুলো আলোচনা করতেছেন কিভাবে প্রভাব বজায় রাখা যাবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের রেগুলার আলোচনা হওয়া উচিত, রেগুলার নিজেদের প্র্যাকটিসে রাখা উচিত। তাহলে আমাদের মোটামুটি একটা ভালো স্ট্রাকচার দাঁড়াবে, এবং এটা আমরা পরবর্তী ব্যাচগুলোতে নিজেদের ক্যাম্পাসে এটা ভালোভাবে প্রতিষ্ঠা করে দিব। এবং এভাবে করলে ইনশাল্লাহ আমাদের ক্যাম্পাস যেমন সুন্দর হবে, আমাদের যে উদ্দেশ্যগুলো নিয়ে আমরা আমাদের ভার্সিটিতে তিনি একটা কমিউনিটি করতে চাচ্ছিলাম সেটা পরিপূর্ণ হবে, এবং ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো কিছু পাবো। সো আমরা আশা করব আপনাদের সবাইকে, এবং এইখানে যে ধরনের সাপোর্ট লাগে, ভার্সিটির দিনের পরিবার থেকে নিহার ভাই যেরকম বললেন যে উনি সবসময় আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছেন, ভার্সিটির দিনের পরিবার আছেন, ঠিক সেরকম আমিও বলতে পারি আমাকে আপনারা যে কোনো প্রয়োজনে নক দিতে পারেন, আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সব ধরনের সাপোর্ট দিতে। এখানে আমাদের কি কি প্রবলেম ফেস করছি বা ওইখানে আমাদের কোনো সাজেশন লাগলে, বা ওই ধরনের কখনো প্রবলেম ফেস করছি কিনা, এই ধরনের যে কোনো কিছু নিয়ে আমরা সবসময় ডিসকাস করতে পারি। আর আমি সত্যি যেটা বললাম, ইন্টারনাল অনেক ব্যাপার থাকে যেটা আসলে পাবলিকলি আলোচনা করা যায় না, যেটা আসলে সলিউশন দরকার। তো ওখানেও আমরা
ডিসকাস করতে পারি, আমরা আমরা অ্যাপ্রোচ করতে পারি আমাকে, নিহাল ভাইকে, বা আরো যারা আমাদের অভিজ্ঞ ভাইরা আছেন, শক্তি ভাই আছেন, জাকির ভাই আছেন, এরকম যারা ভাইরা কাজ করতেছেন, সবার সাথে যদি আমরা এরকম ডিসকাস করে নিয়ে নিজেদের একটা সুন্দর মতো একটা ভালো এনভায়রনমেন্ট রেখে একটা ডিসকাশন করে পরামর্শ নিয়ে সেই হিসাবে কাজ করি, তাহলে ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসে, আমাদের পুরো বাংলাদেশে এবং সব জায়গায় দিনের দাওয়া, যেই দাওয়াটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের কাজ আমাদের পাঠাইছেন, সেটা পরিপূর্ণ মেনটেন করতে পারবো, নিজের লাইফে দিন মানে আমাদের সহজ হবে, এবং আমরা একটা উত্তম সমাজকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। এবং আমরা যে দুইটা উদ্দেশ্য বললাম, ক্যাম্পাসে সুস্থ পরিবেশ যেখানে সবাই সুস্থ মতো দিন দিন মানতে পারবে, এবং এখান থেকে মুসলিম উম্মার জন্য রাহাবার লিডার তৈরি হবে, এটা ইনশাল্লাহ সম্ভব। সো আমরা এটা মাথায় রাখি। আমার আলোচনায় যা কিছু ভুল ত্রুটি ছিল, অনেক ত্রুটি ছিল, এটা অবশ্যই আমার শয়তানের পক্ষ থেকে আসছে এবং আমার নিজের ভুল, আল্লাহ আমাকে মাফ করে দিক। আর যেসব ভালো দিকগুলো ছিল, যা যা শিক্ষণীয় ছিল, এটা আসলে আমার নিজে কোনো ক্রেডিট না, বরং আমিও বিভিন্ন ভাইদের থেকে বিভিন্ন জায়গা থেকে শিখছি, এবং মূলত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার ইলমে আমলে আমাদের সবাইকে আরো বারাকা দান করেন, আমাদেরকে আরো বিষয়গুলো সুন্দর মতো বোঝার, নিজে আমল করার এবং সেটা প্রচার করার তৌফিক দান করেন। আর আমি সবার কাছে আমার ত্রুটির জন্য আবার ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দিয়েন। এত দীর্ঘ সময় ধরে যারা শুনছেন অথবা যারা নেক্সটে শুনবেন, সবাইকেই জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহ আপনাদেরকে উত্তম ফজল দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, যারা অডিয়েন্স, আপনারা যারা শুনছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান। আশা করব আপনারা পরবর্তী পডকাস্টগুলোতে আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত সবাই সবাই সুস্থ থাকবেন, দোয়া করি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।